ইয়া কই ওটা সামনে আনো। থাকে না টেবিল দিয়ে আগে আজানটার সময় লিমিট 19 আর 29। ওয়ানটা আচ্ছা না মাইক কি অন করছো নাকি মাইক তো অনই আছে, এই যে বাতি জ্বলছে না। হ্যালো হ্যালো। আজানটা এইভাবে আনতে দিতে হবে কার্বোহাইড্রেট টুটা আসসালামু আলাইকুম। স্ক্রিন ক্লিয়ার আছে কিনা আমাকে শুনতে পাওয়া যায় কিনা একটু বলো। আজানটা শেষ হলে আমরা শুরু করবো আরবিসি 2 নাম্বার ক্লাস নিয়ে আর কি। হ্যাঁ এটা বেরোন না। বাইরে কোনটা যেন চাপ দিলে ইয়ে আসে, এই যে আসছে। বলবে আসে না কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আমরা একটু বলছি, একটু লেন্দি হচ্ছে। তোমাদের সাথে আমার টেলিগ্রাম গ্রুপেও কথা হয়েছে, যে বিষয়টা হচ্ছে আমি একটু টেক্সট বই পড়াতে যাচ্ছি। দেখো তাহলে আমরা আগের দিন আলোচনা করছিলাম, আগের দিন মানে লাস্টের 3-4 মিনিটে হচ্ছে সাউন্ড অফ হয়ে গেছিল। তো আজকে আশা করি সেই সমস্যা নাই। ভাই দেখেন সাউন্ড ঠিক আছে কিনা। খুব সম্ভবত এই পর্যন্ত পড়ানো হয়েছিল। হ্যাঁ, ইরাইথ্রোপয়েটিনের অ্যাকশনের টাইমিংটা মানে আমাদের, আমরা তো জানি যে আমাদের শরীরে যখন হাইপোক্সিয়া দেখা দেয়, কি দেখা দেয়? হাইপোক্সিয়া। আমাদের শরীরে যখন হাইপোক্সিয়া দেখা দেয়, তার রেসপন্স হচ্ছে আমাদের কিডনি থেকে মেনলি একটা জিনিস রিলিজ হয়, একটা হরমোন রিলিজ হয়, যার নাম হচ্ছে ইপিও বা ইরাইথ্রোপয়েটিন। হরমোনের নাম কি? ইপিও বা ইরাইথ্রোপয়েটিন। ওকে, কি রিলিজ হয়? ইপিও বা হচ্ছে ইরেথ্রোপয়েটিন। এই ইপিও বা ইরেথ্রোপয়েটিন যেটা রিলিজ হয় সেটা নর্মালি, এই ইপিও প্রোডাকশনটা, হ্যাঁ, মনে করো তোমার বডিতে হাইপোক্সিয়া হইলো,
হ্যাঁ, মনে করো তুমি খুব একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট করলো, তোমার বডিতে কোনো কারণে হেমোরেজ হয়েছে, বা হেমোরেজ মানে হচ্ছে ব্লিডিং হয়েছে, অনেক পরিমাণ ব্লাড বডি থেকে বের হয়ে গেছে, তাহলে হচ্ছে কি হবে, অনেক টিস্যুতে ব্লাড যখন কমে যাবে তখন হচ্ছে কি দেখা দিবে, হাইপোক্সিয়া দেখা দিবে। এই যে হাইপোক্সিয়া দেখা দিবে, এই হাইপোক্সিয়া কি হবে, ফার্স্ট হবে হচ্ছে হাইপোক্সিয়া। আচ্ছা, তাহলে কি হয়েছে, সাপোজ কোনো ব্লিডিং হয়েছে, ব্লিডিং এর ফলে হচ্ছে হাইপোক্সিয়া। যদি হাইপোক্সিয়া হয় তাহলে হাইপোক্সিয়া হলে একটা সিগন্যাল যাবে কোথায়, একটা সিগন্যাল যাবে হচ্ছে কিডনিতে। হ্যাঁ, যখন এই কিডনিতে সিগন্যাল যাবে তখন কিডনি কি রিলিজ করবে, কিডনি হচ্ছে ইপিও রিলিজ করবে বা ইরিথ্রোপয়েটিন রিলিজ করবে। ওকে, কিডনি হচ্ছে ইপিও বা ইরিথ্রোপয়েটিন রিলিজ করবে। আচ্ছা, এই যে ইরিথ্রোপয়েটিন রিলিজ করবে, এখন কিডনি এটা কখন প্রোডাকশন শুরু করবে, যখন সে দেখবে যে হাইপোক্সিয়ার সেন্সটা আসছে। হ্যাঁ, মানে হাইপোক্সিয়া হচ্ছে, সে কিডনি এটা বুঝতে পারছে, তার কয়েক মিনিট থেকে ঘন্টার মধ্যে হচ্ছে এই প্রোডাকশনটা শুরু হবে। তাইলে এই কিডনি ইরিথ্রোপয়েটিন যে প্রোডাকশন করলো, এটা কি সময়ের মধ্যে হলো, কতক্ষণ সময়ের মধ্যে শুরু হলো, এটা হলো হচ্ছে মিনিটস থেকে আওয়ারের মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে কি হলো, মিনিটস থেকে আওয়ারের মধ্যে। আচ্ছা, আর এই ইপিএল লেভেলটা ম্যাক্সিমাম পর্যায়ে পৌঁছবে হচ্ছে 24 আওয়ার্সের মধ্যে। কত আওয়ার্সের মধ্যে, 24 আওয়ার্সের মধ্যে। আচ্ছা, এরপর কথা হয়েছে, আমরা দেখতেছি ইপিএ খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে, কিন্তু ইপিএ রিলিজ হলে তো আরবিসি তো সাথে সাথে তৈরি হয়ে যাবে না। আরবিসি তৈরি হইতে একটা সিকোয়েন্সিয়াল ধাপের মাধ্যমে যাবে, তাই না? যেহেতু আরবিসিটা একটা সিকোয়েন্সিয়াল ধাপের মাধ্যমে যাচ্ছে, সুতরাং এইটাতে এই আরবিসি প্রোডাকশন হইতে প্রায় 5 থেকে 6 দিন সময় লেগে যায়। এটাতে এই 5 থেকে 6 দিন সময় লাগবে। কি লাগবে, এই 5 থেকে 6 দিন সময় এটাতে টোটাল একটা ম্যাচিউর আরবিসি অ্যাপিয়ার করতে হচ্ছে 5 থেকে 6 দিন সময় লেগে যাবে। তাহলে আমরা এই স্লাইডটা থেকে কি বুঝলাম আমাদের বডিতে যদি কোনো কারণে হাইপোক্সিয়া হয়, হাইপোক্সিয়ার কারণ অনেক কারণ হইতে পারে, সাপোজ ব্লিডিং হয়েছে, ব্লিডিং হলে হাইপোক্সিয়া হইলো। এই যে হাইপোক্সিয়া হইলো, কিডনি যখন হাইপোক্সিয়া সেন্স করলো, সেন্স করার ফলে সে কি করলো, কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা, হ্যাঁ কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টার মধ্যে হচ্ছে ইরিথ্রোপয়েটিন রিলিজ প্রোডাকশন করলো এবং রিলিজ করলো। এই ইরিথ্রোপয়েটিন কি করবে, আমাদের আরবিসি প্রোডাকশন বাড়াবে। বিশেষ করে আরবিসির যে প্রথম ধাপ আছে, দ্যাট মিন্স মাল্টি পটেনশিয়াল হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে প্রো ইরিথ্রোব্লাস্ট যেখানে তৈরি হয়, সেই ধাপটাকে এক্সিলারেট করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে বেশি বেশি প্রো ইরিথ্রোব্লাস্ট তৈরি হলো, কিন্তু আমার বডিকে যদি আরবিসি সাপ্লাই দিতে হয় তাহলে তো ম্যাচিউর আরবিসি দরকার, তাই না? এই ম্যাচিউর আরবিসি যেহেতু দরকার, এই ম্যাচিউর আরবিসি কি করতে হবে আমাদেরকে, এই ম্যাচিউর আরবিসির জন্য আমাদেরকে 5 থেকে 6 দিন ওয়েট করতে হবে। ওকে, আচ্ছা, এই যে এখানে আমি বলছি এই ইলেকট্রোপয়েটিনের মেকানিজমটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, ইলেকট্রোপয়েটিনের মেকানিজম, যেই ঘটনাটা ঘটে, এই ইলেকট্রোপয়েটিনের প্রাইমারি অ্যাকশন কি, মেইন বা প্রাইমারি অ্যাকশন হচ্ছে হেমাটোপয়েটিক স্টেম সেল বা মাল্টিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে পুরো ইরিথ্রোব্লাস্ট তৈরি করা। হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে কি তৈরি করা, প্রো ইরিথ্রোব্লাস্ট তৈরি করা। এটা হচ্ছে আমাদের ইরিথ্রোপয়েটিনের প্রথম কাজ বা 1 নম্বরের কাজ। এছাড়াও ইরিথ্রোপয়েসিস কি করে, এই যে ইরিথ্রোব্লাস্টিক বিভিন্ন চেঞ্জ আছে, এই যে প্রত্যেকটা ধাপ আছে, এই ধাপগুলোকে কম সময়ে অতিক্রম করতে সাহায্য করে। কি করে, এই ধাপগুলোকে কম সময়ে অতিক্রম করতে সাহায্য করে। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে কি হইলো, ইরিথ্রোপয়েটিন যেটা আছে সেটা হচ্ছে ইরিথ্রোব্লাস্টের ম্যাচুরেশনকে অ্যাক্সিলারেটেড করে। কিভাবে করে, 1 নম্বর হচ্ছে এই তো বললাম, হেমাটোপয়েটিক মাল্টিপটেনশিয়াল হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে পোরোইথ্রোব্লাস্ট তৈরি করে। কি তৈরি করে, পোরোইথ্রোব্লাস্ট। আচ্ছা, এরপর যে ঘটনাটা ঘটে, এটা হচ্ছে ইরিথ্রোব্লাস্টের ম্যাচুরেশনকে অ্যাক্সিলারেটেড করে। তার মানে এই যে ইরিথ্রোব্লাস্টের বিভিন্ন স্টেজ আছে, এই স্টেজে যত সময় লাগে তার চেয়ে সময়টাকে কমায় আনে। ঠিক আছে, আচ্ছা, এরপর বলা হয়েছে একটা ফিডব্যাক রেগুলেশনের কথা। ঠিক আছে, দেখো ফিডব্যাক রেগুলেশনে কি হয়, সাপোজ তোমার বডিতে কোনো একটা হেমোরেজ হইলো বা বডি কোথাও কেটে গেল, প্রচুর ব্লাড বেরিয়ে গেলো, সাপোজ মনে করো তুমি একটা রোড অ্যাক্সিডেন্ট করছো। ঠিক আছে, রোড অ্যাক্সিডেন্ট করছো, রোড অ্যাক্সিডেন্ট কি বলে, আমরা বলি হচ্ছে আরটিএ। হ্যাঁ, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। সাপোজ তুমি একটা রোড অ্যাক্সিডেন্ট করলো, আরটিএ হইলো, আরটিএ এর ফলে কি হবে, ম্যাসিভ ব্লিডিং হবে। হ্যাঁ, ব্লিডিং হবে। যখন ব্লিডিং হবে তখন যে ঘটনাটা ঘটবে, তখন হচ্ছে পেশেন্টের কি দেখা দিবে, তখন হচ্ছে পেশেন্টটাতে হাইপোক্সিয়া দেখা দিবে, বিভিন্ন সেল হচ্ছে অক্সিজেন পাবে না ঠিক মতো। হ্যাঁ, আচ্ছা,
এই যে হাইপোক্সিয়া হইলো, এই হাইপোক্সিয়াতে কি হবে, র্যাপিড আরবিসি প্রোডাকশন হবে ইরিথ্রোপয়েটিন বাইরে, ঠিক আছে। আচ্ছা, এইটা কতক্ষণ পর্যন্ত ইরিথ্রোপয়েটিন সিক্রেট হইতে থাকবে বা ইরিথ্রোপয়েটিন কাজ করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত কাজ করতে থাকবে যে পর্যন্ত না তার হাইপোক্সিয়া কারেক্ট হবে, যেই পর্যন্ত না এই হাইপোক্সিয়া কারেক্ট হবে সেই পর্যন্ত সে কাজ করতে থাকবে। আচ্ছা, এবার বলছে যদি সাফিসিয়েন্ট আরবিসি চলে আসে, হ্যাঁ আচ্ছা, যদি সাফিসিয়েন্ট আরবিসি চলে আসে এবং হাইপোক্সিয়া কারেক্টেড হয়, বডির অক্সিজেন লেভেলটা নর্মাল হয়ে থাকে, তাহলে কি হবে, ইরিথ্রোপয়েটিনটা প্রোডাকশনটা কমে যাবে। হ্যাঁ আচ্ছা, এটি তার ফলে কি হবে, ওভার প্রোডাকশন প্রিভেন্ট হবে। কি হবে, ওভার প্রোডাকশন প্রিভেন্ট হবে। আচ্ছা, তার মানে বিষয়টা খুব সহজে বললে, মনে করো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা যে কোনো একটা কারণে তোমার হেমোরেজ হয়েছে বা ব্লিডিং হয়েছে, তার ফলে বডিতে কি ডেভেলপ করছে, হাইপোক্সিয়া ডেভেলপ করছে। দ্যাট মিন্স বডির যে সেলগুলো আছে সে অক্সিজেন ঠিক মতো পাচ্ছে না, অক্সিজেনের টেনশন কমে গেছে বডিতে, অক্সিজেনের পরিমাণ কমে গেছে বডিতে। এই যে হাইপোক্সিয়া হইলো, এই হাইপোক্সিয়া রেসপন্সে ইরিথ্রোপয়েটিন রিলিজ হবে এবং হচ্ছে আরবিসি প্রোডাকশন বাড়বে। এখন সেই পর্যন্ত আরবিসি প্রোডাকশন হবে যেই পর্যন্ত না এই অক্সিজেন লেভেলটা কারেক্টেড হয় বা হাইপোক্সিয়াটা কারেকশন হয়। যে পর্যন্ত হাইপোক্সিয়া কারেকশন হবে সেই পর্যন্ত কিন্তু সে হইতেই থাকবে প্রোডাকশন, হ্যাঁ ইপিও প্রোডাকশন হবে, সাথে আরবিসি প্রোডাকশন হতে থাকবে। তো যখন এই সাফিসিয়েন্ট পরিমাণে আরবিসি প্রোডাকশন হবে, যেই পরিমাণ আরবিসি হচ্ছে আমাদের বডির যে নর্মাল অক্সিজেন টেনশন আছে এই টেনশনটাকে সে মেনটেন করতে পারতেছে, তখন হচ্ছে এই ইরিথ্রোপয়েটিন প্রোডাকশনটা বন্ধ হয়ে যাবে। আমি একটু একটা ছবি দেখাই। এই যে এই ছবিটা হচ্ছে গাইটনের ছবি। আচ্ছা ঠিক আছে, গাইটনের ফিগার 33.4, এটা এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন যে বিষয়টা হইলো দেখো, নর্মালি আমরা বলছি কি ইরিথ্রোপয়েটিন, এখন মনে করো লো ব্লাড ভলিউম, কোনো কারণে হচ্ছে যে বললাম হেমোরেজ হয়েছে, হেমোরেজের কারণে হচ্ছে ব্লাড বডি থেকে বেড়ে গেছে, এটা হইতে পারে। অ্যানিমিয়া হইতে পারে, অ্যানিমিয়া তো পড়াবো আমরা কতক্ষণ পরে। অ্যানিমিয়া হচ্ছে ব্লাডে আরবিসি পরিমাণ যদি কম থাকে তাকে হচ্ছে অ্যানিমিয়া বলা হয় স্বাভাবিক ভাষায়, এটা তোমার ইন্টারমিডিয়েটে পড়ছো। হিমোগ্লোবিনের পরিমাণ যদি কম থাকে, ব্লাড ফ্লো যদি কম থাকে, এটা হচ্ছে পালমোনারি ডিজিজ থাকে, ঠিক আছে। এই জিনিসগুলো হলে কি হয়, টিস্যু অক্সিজেশন ডিক্রিজ হয় বা হাইপোক্সিয়া হয়। কি হয়, টিস্যু অক্সিজেশন, হ্যাঁ টিস্যু অক্সিজেনেশন ডিক্রিজ হয় বা হাইপোক্সিয়া হয়। তার ফলে যখনই হাইপোক্সিয়া হবে তখন কি হবে, ইরিথ্রোপয়েটিন রিলিজ হবে। কি রিলিজ হবে, ইরিথ্রোপয়েটিন। ইরিথ্রোপয়েটিনের কাজ কি, ইরিথ্রোপয়েটিন হচ্ছে মাল্টিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে পুরোইথ্রোব্লাস্ট তৈরি করে, এই ধাপটাকে অ্যাক্সিলারেট করবে বা ত্বরান্বিত করবে। হ্যাঁ, অ্যাক্সিলারেশন শব্দের অর্থ হচ্ছে ত্বরণ। হ্যাঁ আচ্ছা, তাহলে কি করলো, এই ইরিথ্রোপয়েটিনটা হেমাটোপয়েটিক স্টেম সেলকে পুরোইথ্রোব্লাস্টে পরিণত করলো। এরপরে পুরোইথ্রোব্লাস্ট থেকে হচ্ছে আরবিসি তৈরি হলো। যখন আরবিসি পরিমাণ অনেক বাড়বে তখন কিন্তু টিস্যু অক্সিজেনেশন বাড়বে, ঠিক আছে। তখন কিন্তু অ্যাডিকুয়েট বা পর্যাপ্ত পরিমাণে টিস্যু অক্সিজেনেশন হবে। যদি পর্যাপ্ত পরিমাণে টিস্যু অক্সিজেনেশন হয় সেই ক্ষেত্রে দেখা যাবে হচ্ছে এই ইরিথ্রোপয়েটিনের পরিমাণটা আবার ডিক্রিজ করবে। যদি যখনই পর্যাপ্ত পরিমাণ আরবিসি চলে আসবে, যখনই টিস্যু অক্সিজেন পাওয়া শুরু করবে, তখন ইরিথ্রোপয়েটিনের যে তৈরি হচ্ছিল সেইটা কমে যাবে এবং আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এটাই বলা হয়েছে এই ছবিতে। আচ্ছা, এরপর দেখো এখানে বলছে ম্যাচুরেশন অফ রেড ব্লাড সেল রিকোয়ার্স ভিটামিন B12, সায়ানোকোবালামিন এন্ড ফলিক অ্যাসিড। আচ্ছা, এরপর আমি এটা ইজি করছি। দেখো এই যে আরবিসি প্রোডাকশন কি দরকার, আরবিসি প্রোডাকশন হচ্ছে র‍্যাপিড সেলের গ্রোথ দরকার, ঠিক আছে। আচ্ছা, বোন মেরো কি করে, যেহেতু আমাদের ব্লাডে আরবিসি পরিমাণ কমে গেছে, সুতরাং বোন মেরো হচ্ছে কন্টিনিউয়াসলি আরবিসি প্রোডাকশন করতে থাকে, ঠিক আছে। এখন যে ঘটনাটা ঘটে, এই সময় যে ইরিথ্রোপয়েটিক সেলগুলো আছে সেগুলি হচ্ছে সবচেয়ে বেশি র্যাপিডলি ডিভাইডিং হতে থাকে, ঠিক আছে, র্যাপিডলি ডিভাইডিং হতে থাকে। আচ্ছা, এই যে এখানে একটা কথা বলছে দেখো, যে ম্যাচুরেশন এন্ড রেট অফ প্রোডাকশন ইজ হাইলি সেনসিটিভ টু নিউট্রিশনাল স্ট্যাটাস, ঠিক আছে। ওই যে অক্সিজেনের যে সাপ্লাইটা পাচ্ছিল, অক্সিজেনের যে সাপ্লাইটা বডি পাচ্ছিল সেটাকে বলছে হচ্ছে নিউট্রিশনাল স্ট্যাটাস। তার মানে এই নিউট্রিশনাল স্ট্যাটাসের উপরই মেইনলি হচ্ছে আমাদের আরবিসি ম্যাচুরেশন এবং প্রোডাকশনটা খুব বেশি করে ডিপেন্ড করে আর কি, ঠিক আছে। এই স্লাইডে মোটামুটি এই কথাই বলা হয়েছে। আচ্ছা, এইখানে এই যে বলছি আমরা যে ভিটামিন ডি, ভিটামিন কি বলে, আরবিসির ডিএনএ সিনথেসিস করতে হবে। কিসের ডিএনএ সিনথেসিস করতে হবে, আরবিসি ডিএনএ সিনথেসিস করতে হবে। এই যে আরবিসি ডিএনএ সিনথেসিস করতে হবে, এই জন্য দুটো জিনিস প্রয়োজন খুব বেশি বেশি। একটা হচ্ছে ভিটামিন B12 আর একটা হচ্ছে আমাদের ফলিক অ্যাসিড। দেখো ভিটামিন B12 একদম হচ্ছে সায়ানোকোবালামিন, তোমরা এটা পারো
তোমরা এই ইন্টারমিডিয়েটে পড়ে আসছো। ভিটামিন বি12 আরেক নাম কি? সায়ানোকোবালামিন। আর হচ্ছে ফলিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, এই ফলিক অ্যাসিড আর হচ্ছে সায়ানোকোবালামিন বা ভিটামিন বি12 এই দুটো জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখো কিন্তু, হ্যাঁ, এটা ভাইভাতে ধরবে। আচ্ছা, এখন এই জিনিসগুলো কেন ইম্পর্টেন্ট এটা একটু জানি। এটা হচ্ছে আমাদের ডিএনএ সিনথেসিসের জন্য প্রয়োজন হয়। এটা যেটা আছে এগুলো হচ্ছে আমাদের ডিএনএ যে নিউক্লিওটাইড আছে, নিউক্লিওটাইড গুলো তৈরি করতে বিভিন্ন ধরনের ভূমিকা আছে। এটা ডিটেলস লেখা নাই গাইড, বাট আমাদের স্যামসাং এর এটা কিন্তু ডিটেল লেখা আছে। আচ্ছা, এখন ডিএনএ প্রোডাকশন যদি এমন হয়, তাহলে আমরা কি জানলাম যে ডিএনএ যে সিনথেসিস হবে তার জন্য এসেনশিয়াল হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে ভিটামিন বি12 আর একটা হচ্ছে ফলিক অ্যাসিড। আচ্ছা, যদি এমন হয় যে ভিটামিন বি12 বা ফলিক অ্যাসিডের পরিমাণ কমে গেল, তখন কি ঘটবে? যদি ভিটামিন বি12 বা ফলিক অ্যাসিডের পরিমাণ কমে যায়, তখন হচ্ছে এই ডিএনএ প্রোডাকশনটা হচ্ছে অ্যাবনর্মাল হয়ে যাবে। কি হবে? অ্যাবনর্মাল হবে, ঠিক আছে? আচ্ছা, ফলে কি হবে? এই নিউক্লিয়ার ম্যাচুরেশন হচ্ছে ফেইলিওর হবে এবং হচ্ছে সেল ডিভিশন হবে ফেইলিওর হবে, ঠিক আছে? তাহলে কি হলো? এই দুটো জিনিস না থাকলে হচ্ছে আমাদের ডিএনএ প্রোডাকশন অ্যাবনর্মাল হবে। একটু জানলে আমাদের মোটামুটি এখান থেকে চলবে। দেখো, এরপর বলছে কনসিকুয়েন্স অফ ভিটামিন বি12 এন্ড ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। ইরেথ্রোব্লাস্ট ইন দা বোন ম্যারো যেটা আছে, কি হবে যদি এটা না থাকে? তাহলে এই ইরেথ্রোব্লাস্টটা হচ্ছে প্রপারলি পলিফারেশন হইতে পারবে না। কি হইতে পারবে না? প্রপারলি পলিফারেশন হইতে পারবে না, ঠিক আছে? প্রপারলি পলিফাইড করতে পারবে না। তখন তারা যে জিনিসটা করবে সেটা হচ্ছে লার্জার দেন নর্মাল আরবিসি। তখন যে সেলগুলো তৈরি করবে সেটার সাইজ নর্মাল আরবিসির চেয়ে বেশি হবে। একে বলা হচ্ছে ম্যাক্রোসাইটিক। একে কি বলে? একে বলা হচ্ছে আমাদের ম্যাক্রোসাইটিক। তাহলে ম্যাক্রোসাইটিক বলতে কি বুঝতেছি আমরা? আচ্ছা, ম্যাক্রোসাইটিক বলতে বুঝতেছি হচ্ছে যেই সেলের আকার নর্মাল আরবিসির চেয়ে বেশি তাকে বলতেছি হচ্ছে আমরা ম্যাক্রোসাইটিক। আচ্ছা, এখন এই যে ভিটামিন বি12 এবং ফলিক অ্যাসিড না থাকে, তাহলে যেই সেলগুলো তৈরি হবে সেগুলো হচ্ছে ম্যাক্রোসাইটিক সেল, ঠিক আছে? আচ্ছা, এই ম্যাক্রোসাইটিক সেলগুলোর যে ঘটনাটা ঘটে, এগুলি হচ্ছে মোটামুটি অক্সিজেন ক্যারি করতে পারে। হ্যাঁ, নর্মালি অক্সিজেন কিছু পরিমাণ ক্যারি করতে পারে। যে সমস্যাটা হয়, এটির যে সেল মেমব্রেন আছে সেটা হচ্ছে খুব ফ্রাজাইল হয় এবং হচ্ছে যার কারণে এর লাইফ স্প্যান হচ্ছে খুব শর্ট হয়। নর্মালি তোমরা তো জানো যে আরবিসি লাইফ স্প্যান কত? 120 দিন। এখন এটা হচ্ছে অর্ধেক হবে মিনিমাম। হ্যাঁ, মনে করো তাহলে আরবিসি লাইফ স্প্যান হচ্ছে 60 দিন হয়ে যাবে, অথবা হচ্ছে 1/3 অফ নর্মাল, এরকমও হইতে পারে। আচ্ছা, তাইলে কি হইলো? এই যে আমাদের ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি12 এর ডেফিসিয়েন্সি হইলো, তার ফলে নিউক্লিয়াস ঠিক মতো ম্যাচুরেশন হইতে পারলো না। তার ফলে যে সেলটা উৎপন্ন হবে সেই সেলটা হবে আকারে বড়, যাকে আমরা বলতেছি হচ্ছে কি? ম্যাক্রোসাইট। যাকে আমরা কি বলতেছি? ম্যাক্রোসাইট। এই যে ম্যাক্রোসাইট গুলো আছে, এই ম্যাক্রোসাইট গুলোর মেন সমস্যা কি? এগুলি অক্সিজেন ক্যারি করতে পারে না? না, এটা কিন্তু অক্সিজেন ক্যারি করতে পারে, কিন্তু মূল সমস্যা হচ্ছে তাদের মেমব্রেনটা হচ্ছে ফ্রাজাইল। হ্যাঁ, তারা অতিরিক্ত সহজেই হেমোলাইসিস হয়ে যায় বা ভেঙে যায়। তার ফলে হচ্ছে কি হয়? তাদের লাইফ স্প্যানটা কমে যায়। তাদের লাইফ স্প্যান হচ্ছে 1/2 থেকে 1/3 পর্যন্ত নর্মাল। ওকে, আচ্ছা, আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এইখানে যত কথা বলা হয়েছে আমি সবই তোমাদেরকে পড়াইছি। তুমি দেখো, এই যে নিউট্রিশনাল স্ট্যাটাসের উপর খুব বেশি ডিপেন্ড করে এটা পড়ানো হয়েছে। এরপর হচ্ছে ভিটামিন বি12 এবং হচ্ছে ফলিক অ্যাসিড যেটা আছে সেটার হচ্ছে কি হয়? নিউক্লিয়ার ম্যাচুরেশন এবং হচ্ছে সেল ডিভিশন ঠিক মতো হইতে পারে না। যেই সেলগুলো তৈরি হয় তাকে কি বলে? মেগাক্যারিওসাইট। দেখো, যে সেলগুলো তৈরি হয় তাকে কি বলে? মেগাক্যারিওসাইট। এটাও পড়ানো হয়েছে। এরপর যে ঘটনাটা ঘটছে, এই মেগাক্যারিওসাইটের ফলে হচ্ছে কি হয়? তাহলে হচ্ছে এটা ইরেগুলার হয়, লার্জ হয়, ওভাল হয়ে যায়। হ্যাঁ, বাইকনকেভ যে রিক্সা ছিল, বাইকনকেভের বদলে কি হয়? ওভাল হয়। বাইকনকেভের বদলে কি হয়? ওভাল হয়। এটা মাথায় রেখো। তার ফলে হচ্ছে এটা খুব বেশি ফ্রাজাইল হয় এবং হচ্ছে পরবর্তীতে হাফ লাইফটা হচ্ছে কমে যায়। এই কথাগুলো হচ্ছে বলা হয়েছে। এইখানে বলছে ম্যাচুরেশন ফেলিওর অ্যানিমিয়া caused by poor absorption of vitamin B12 in the gastrointestinal tract। এটা হচ্ছে পার্নিশিয়াস অ্যানিমিয়া। আচ্ছা, অ্যানিমিয়া নিয়ে আমি একটু পরে বিস্তারিত আলাপ করবো, হ্যাঁ, মানে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আর কি। তো এখানে কিছু জিনিস যেহেতু কাইটনে আছে আমি একটু দেখাই দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, দেখো, এই যে যদি ভিটামিন বি12 অ্যাবজর্ব করতে না পারে, হ্যাঁ, আমরা জানি আমাদের বডির যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট আছে, কি আছে? গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বা জিআই ট্র্যাক্ট। এই জিআই ট্র্যাক্টে হচ্ছে আমাদের ভিটামিন বি12 অ্যাবজর্ব হয়। যদি অ্যাবজর্ব না হইতে পারে তাহলে কি হবে? অ্যাবজর্ব না হইতে পারলে তো ঝামেলা। এখন কথা হচ্ছে অ্যাবজর্ব না হইতে পারলে হবে পার্নিশিয়াস অ্যানিমিয়া। কি অ্যানিমিয়া হবে? পার্নিশিয়াস অ্যানিমিয়া। আচ্ছা, এখন
এটা জানতে হলে আমাদেরকে ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্পশনের প্রসেসটা বুঝতে হবে। কি বুঝতে হবে? ভিটামিন বি টুয়েলভ এর অ্যাবজর্পশনের প্রসেসটা বুঝতে হবে। এখন তো আপনি খেয়াল করে দেখেন যে ঘটনাটা ঘটতেছে, মনে করো স্টমাক, হ্যাঁ, স্টমাক, এই স্টমাকে বিভিন্ন ধরনের সেল থাকে। কি থাকে? বিভিন্ন ধরনের সেল থাকে, ঠিক আছে? যেমন হচ্ছে প্যারাইটাল সেল, এরপর আছে হচ্ছে তোমাদের অক্সেন্টিক সেল যেটাকে তোমরা বলো, এরপর আছে হচ্ছে তোমাদের মিউকাস সেল। এই বিভিন্ন ধরনের সেল আছে। এই সেলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেল হচ্ছে কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেল হচ্ছে প্যারাইটাল সেল। কি? প্যারাইটাল। মনে করে দেখো তো প্যারাইটাল সেল থেকে কি রিলিজ হয়? এই প্যারাইটাল সেল থেকে রিলিজ হয় হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। কি রিলিজ হয়? ইন্ট্রিনসিক কি রিলিজ হয়? ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল রিলিজ হয়, ঠিক আছে? রিলিজ হয় কি? ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল রিলিজ হয়। ওকে, ডান। এখন যদি এমন হয় যে তোমার গ্যাস্ট্রিক সিক্রেশনের, হ্যাঁ, এই গ্যাস্ট্রিক মিউকোসাটা হচ্ছে অ্যাট্রফি হয়ে গেছে, হ্যাঁ, অ্যাট্রফি হয়ে গেছে। এখন এই গ্যাস্ট্রিক মিউকোসাটা যদি অ্যাট্রফি হয়ে যায়, তার ফলে যে ঘটনাটা ঘটবে, তার ফলে হচ্ছে এই প্যারাইটাল সেল থেকে ইন্ট্রিনসিক ফ্যাক্টর রিলিজ হবে না। এই ইন্ট্রিনসিক ফ্যাক্টরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে হচ্ছে আমাদের ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্পশনে, ঠিক আছে? তাহলে এই স্লাইড থেকে আমরা কি বুঝছি? যদি আমাদের কি হয়, কোনো কারণে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের অ্যাট্রফি হয়, ঠিক আছে, গ্যাস্ট্রিক মিউকোসা অ্যাট্রফি হয়, তাহলে তার যে প্যারাইটাল সেল ছিল, প্যারাইটাল সেল থেকে সিক্রেশন হতে পারবে না। কি সিক্রেট হতে পারবে না? তার ইন্টেন্সিক ফ্যাক্টর অফ ক্যাসেল সিক্রেট হতে পারবে না। এই ইন্টেন্সিক ফ্যাক্টর অফ ক্যাসেল যেটা ছিল, সেটা কাজ ছিল কিন্তু ভিটামিন বি টুয়েলভ এর অ্যাবজর্পশন করা। কি কাজ ছিল? ভিটামিন বি টুয়েলভ এর অ্যাবজর্পশন করা। যখন ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্পশন হয় নাই, তখন হচ্ছে নর্মাল আরবিসির চেয়ে সাইজে বড় আরবিসি তৈরি হবে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে মেগা, কি বলে, ম্যাক্রোসাইট। কি বলে? ম্যাক্রোসাইট, হ্যাঁ। আচ্ছা, এই ম্যাক্রোসাইটের কারণে হচ্ছে আমাদের একটা অ্যানিমিয়া হবে, যেটার নাম হচ্ছে পার্নিশিয়াস অ্যানিমিয়া। কি অ্যানিমিয়া? পার্নিশিয়াস অ্যানিমিয়া। আচ্ছা আচ্ছা, একটা কথা বলি। এই যে গ্যাস্ট্রিক অ্যাট্রফি হচ্ছে, ঠিক আছে, এই গ্যাস্ট্রিক অ্যাট্রফির অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে মুড়ি মুরগির মতো গ্যাসের ওষুধ বা হচ্ছে পিপিআই খাওয়া। মুড়ি মুরগির মতো গ্যাসের ওষুধ বা পিপিআই, যেটাকে বলে হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর। কি বলে এটাকে? প্রোটন কি? প্রোটন পাম্প ইনহিবিটর। এই যে প্রোটন পাম্প ইনহিবিটর আছে, যেমন হচ্ছে তোমরা বাসায় অনেকে গ্যাস ওষুধ খাও, সার্জেল, এরপর হচ্ছে নেক্সাম, এরপর খাওয়া হচ্ছে পেন্টোনিক্স, ঠিক আছে? এই যে ওষুধগুলো মুড়ি মুরগির মতো খাওয়া হয় বছরের পর বছর, তখন কিন্তু গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে অ্যাট্রফি হয়। মেইনলি অক্সেন্টিক সেল আক্রান্ত হয়, তবে প্যারাইটাল সেল আক্রান্ত হতে পারে। আচ্ছা, এখানে দেখো, এই যে এখানে রোলটা বলা হয়েছে, দেখো যে ঘটনাটা ঘটে, যে ইন্টেন্সিক ফ্যাক্টর অফ ক্যাসেল যেটা আছে, সেটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্পশন করে। কি করে? ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্পশনে হেল্প করে। যে ঘটনাটা ঘটে আমি বলছি, এই ইন্টেন্সিক ফ্যাক্টর যেটা আছে, সেটা কোথা থেকে আসছে? আসছে হচ্ছে স্টমাকের প্যারাইটাল সেল থেকে। এই প্যারাইটাল সেল থেকে কি আসলো? আসলো হচ্ছে ইন্টেন্সিক ফ্যাক্টর অফ ক্যাসেল। এই ইন্টেন্সিক ফ্যাক্টর অফ ক্যাসেল যেটা আছে, এইটা কি করবে? ভিটামিন বি টুয়েলভ এর সাথে, ডায়েটারি ভিটামিন বি টুয়েলভ এর সাথে বাইন্ড করবে। বাইন্ড করে যে জিনিসটা করবে, সেটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ আর ইন্টেন্সিক ফ্যাক্টর অফ ক্যাসেল একটা কমপ্লেক্স ফর্ম করবে। কি ফর্ম করবে? ভিটামিন বি টুয়েলভ এবং হচ্ছে ইন্টেন্সিক ফ্যাক্টর অফ ক্যাসেল একটা কম্পাউন্ড, একটা ফর্ম করবে, একটা কমপ্লেক্স ফর্ম করবে। এই কমপ্লেক্স ফর্ম করার কারণ হচ্ছে এইটা কি করে? ডাইজেশনকে প্রিভেন্ট করে। কি প্রিভেন্ট করে? ডাইজেশন। এখন এই ভিটামিন বি টুয়েলভ তো খাইছি, আমার স্টমাকে গেছে, স্টমাকে কি আছে? স্টমাকে হচ্ছে অ্যাসিড আছে, স্টমাকে হচ্ছে বিভিন্ন প্রকার ডাইজেস্টিভ এনজাইম আছে। স্টমাক থেকে ভিটামিন বি টুয়েলভ যাওয়ার কথা হচ্ছে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে। দ্যাট মিনস আমাদের যে ডিওডেনাম আছে, সেখানে ডিওডেনামে তো আমাদের বিভিন্ন ধরনের এনজাইম আছে। এই যে যখন ভিটামিন বি টুয়েলভ ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলের সাথে বাইন্ড করে একটি ভিটামিন বি টুয়েলভ এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর একটা কমপ্লেক্স তৈরি করে, সেই কমপ্লেক্সকে এই এনজাইম, গ্যাস্ট্রিক এবং ইন্টেস্টাইনাল এনজাইম ভাঙতে পারে না। কি করতে পারে না? ভাঙতে পারে না, ঠিক আছে? গ্যাস্ট্রিক এবং ইন্টেস্টাইনাল এনজাইম হচ্ছে ভাঙতে পারে না। আচ্ছা,
এরপর হচ্ছে কি হইলো, তাহলে এ তো আমাদের স্টোমাক দিয়ে ডিউটেনাম পর্যন্ত চলে গেছে, আর কোনো সমস্যা হয় না কারণ এর সাথে ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ ক্যাসেল বাইন্ড করা আছে। এরপর এই কমপ্লেক্সটা হচ্ছে আমাদের যে আইলিয়াম আছে, কই আছে আইলিয়াম, এই আইলিয়ামের কিছু আইলিয়ামের যে মেমব্রেন আছে, হ্যাঁ আইলিয়ামের যে সেলগুলো আছে তাকে বলা হচ্ছে আইলিয়াল সেল। এই আইলিয়াল সেলের যে মেমব্রেন গুলো আছে, মেমব্রেন গুলোতে থাকে হচ্ছে ব্রাশ বর্ডার। এই ব্রাশ বর্ডারে কিছু স্পেসিফিক রিসেপ্টর থাকে, কি থাকে, ব্রাশ বর্ডারে কিছু স্পেসিফিক রিসেপ্টর থাকে। এখন এই যে স্পেসিফিক রিসেপ্টরের সাথে এই কমপ্লেক্সটা হচ্ছে বাইন্ড করে, ঠিক আছে, এই কমপ্লেক্সটা হচ্ছে বাইন্ড করে এবং হচ্ছে পরবর্তীতে এই ভিটামিন বি12 হচ্ছে আমাদের অ্যাবজর্পশন হয়। কি হয়, ভিটামিন বি12 অ্যাবজর্পশন হয়। কি প্রক্রিয়া অ্যাবজর্পশন হয়, এটা হচ্ছে পিনোসাইটোসিস প্রক্রিয়ায় অ্যাবজর্পশন হয়, যেটা হচ্ছে আমাদের ইন্ট্রিনসিক ফ্যাক্টর এবং হচ্ছে ভিটামিন এই দুইটাকে একত্রে নিয়ে হচ্ছে আমাদের প্রবেশ করে। তাইলে আমি একটু জিনিসটা যদি একটা আলাদা ছবি নিয়ে আমি বুঝাইতে চাই, দেখেন একটু খেয়াল করে দেখেন, যে জিনিসটা হচ্ছে আমাদের ফার্স্টে আছে হচ্ছে স্টোমাক। আচ্ছা, স্টোমাকের ভিতরে হচ্ছে কি আছে, বিভিন্ন প্রকার সেল আছে। এর ভিতরে একটা সেল হচ্ছে প্যারাইটাল সেল। কি সেল, প্যারাইটাল সেল। এই যে প্যারাইটাল সেল, এই প্যারাইটাল সেল থেকে কি রিলিজ হচ্ছে, প্যারাইটাল সেল থেকে রিলিজ হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এটাকে বললাম হচ্ছে আইএফ। এটা কি, এটা হচ্ছে আইএফ। আবার আপনি বলেন কিছু খাইছেন, হ্যাঁ আপনি হচ্ছে ডায়েটারি ফুড, কি হচ্ছে ফুড, ফুডে আপনি কি খাইছেন, ফুডে খাইছেন হচ্ছে ভিটামিন বি12। কি খাইছেন, ভিটামিন বি12। এখন কি হবে, স্টোমাকে এই ফুডটা তো যাবে হচ্ছে ভিটামিন বি12 যুক্ত যে ফুডটা আছে, এটা কই যাবে, এটা স্টোমাকে যাবে। স্টোমাকে যায় কি করবে, স্টোমাকে যায় ইন্টেন্সিভ ফ্যাক্টরের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে যে কাজটা করবে, বি12 আর একটা কমপ্লেক্স ফর্ম করবে। এটা কি একটা, এটা একটা কমপ্লেক্স, ঠিক আছে, এটা কি ফর্ম করলো, একটা কমপ্লেক্স ফর্ম করলো। যখন এটা কমপ্লেক্স ফর্ম করলো, এই কমপ্লেক্সটা কি করবে, এই কমপ্লেক্সটা কই যাবে, এই কমপ্লেক্সটা হচ্ছে আমাদের আইলিয়ামে যাবে। কই যাবে, আইলিয়ামে যাবে। আইলিয়ামের যে আইলিয়াক সেলগুলো আছে, আইলিয়ামের যে সেল আছে, এই সেলে আছে হচ্ছে ব্রাশ বাটার। কি আছে, এই সেলে আছে হচ্ছে ব্রাশ বাটার। ব্রাশ বাটারের ভিতরে আছে কি, ব্রাশ বাটারের ভিতরে আছে হচ্ছে রিসেপ্টর। কি, এই যে ইন্টেন্সিক ফ্যাক্টর অফ ক্যাসেলটা ব্রাশ বাটার যে রিসেপ্টর আছে সেটার সাথে বাইন্ড করবে, বাইন্ড করে বাইন্ড করলে কি হবে, বাইন্ড করে হচ্ছে পিনোসাইটোসিসের মাধ্যমে। কিসের মাধ্যমে, পিনোসাইটোসিস। এই যে বাইন্ড করলো, বাইন্ড করার ফলে কি হয়েছে, ফলে যে ঘটনা ঘটবে, পিনোসাইটোসিস হবে। পিনোসাইটোসিসের মাধ্যমে হচ্ছে আমাদের কোথায় চলে যাবে, এভাবে হচ্ছে জিআই থেকে আমাদের ব্লাডে অ্যাবজর্ব হবে, ঠিক আছে, জিআই থেকে ব্লাডে অ্যাবজর্ব হবে। ওকে, আচ্ছা, তাহলে আমি জিনিসটা একটু আবার বলার চেষ্টা করি। দেখো, স্টোমাক যেটা আছে, স্টোমাকে প্যারাইটাল সেল আছে, প্যারাইটাল সেল থেকে আসছে হচ্ছে ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ ক্যাসেল। আবার আমরা যে ফুড খাইছি, ফুড থেকে আসছে হচ্ছে ভিটামিন বি12, ফুড থেকে কি আসছে, ভিটামিন বি12। এই ভিটামিন বি12 যখন স্টোমাকে আসছে তখন এটি ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ ক্যাসেলের সাথে যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার মূল কারণ কি, যুক্ত হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের স্টোমাকে বিভিন্ন প্রকার গ্যাস্ট্রিক এনজাইম আছে, সেটা দ্বারা যেন এটা ডাইজেস্ট না হয়ে যায় ভিটামিন বি12টা, ঠিক আছে। আবার আমাদের আইলিয়ামে হচ্ছে বিভিন্ন প্রকার ইন্টেস্টাইনাল এনজাইম আছে, বিশেষ করে ডিউটেনামে, তো সেই এনজাইম দিয়ে যাতে সেটা ডিগ্রেড না হয়, এটা হচ্ছে মূল কারণ। এরপর সে হচ্ছে আইলিয়ামে চলে যাবে। আইলিয়ামের যে সেল আছে, আইলিয়াল সেল, সেগুলি থেকে ব্রাশ বাটার থাকে, এই ব্রাশ বাটার স্পেসিফিক রিসেপ্টর থাকে, ওই রিসেপ্টরের সাথে হচ্ছে এই ভিটামিন বি12 ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ ক্যাসেলের যে কমপ্লেক্সটা আছে, কমপ্লেক্সটা বাইন্ড করবে। বাইন্ড করলে কি হবে, পিনোসাইটোসিস হবে। কি হবে, পিনোসাইটোসিস হবে। ওকে, আচ্ছা, আশা করি এখানে সব পাইছে। দেখো এই যে প্যারাইটাল সেল থেকে আসে হচ্ছে ইন্টেন্সিভ ফ্যাক্টর, হ্যাঁ, এরপর হচ্ছে এই কিভাবে কাজ করে, এই যে ইন্টেন্সিভ ফ্যাক্টর যেটা আছে সেটা হচ্ছে এই ভিটামিন বি12 এর সাথে বাইন্ড অবস্থায় থাকে, বাইন্ড অবস্থায় থাকলে হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিক্রেশন থেকে ডাইজেস্ট হয় না। এই বাউন্ডারি স্টেট যেটা আছে, বাউন্ডারি স্টেট থেকে ব্রাশ বাটার অফ দ্য মেমব্রেনটা, এই মিউকোসাল সেল বা আইলিয়াম, এই আইলিয়ামের যে মিউকোসাল সেলগুলো আছে সেগুলো ব্রাশ বাটার স্পেসিফিক রিসেপ্টরের সাথে যুক্ত হবে। এই স্পেসিফিক রিসেপ্টরের সাথে যুক্ত হওয়ার ফলে কি হবে, এই পিনোসাইটোসিস নামক প্রসেসের মাধ্যমে হচ্ছে এগুলি ব্লাডে চলে যাবে। কি চলে যাবে, কোথায় যাবে, ব্লাডে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার এই পেজে যেটা বলছে দেখো,
এই যে এই জিনিসটা হচ্ছে আমি একটু স্লাইড আনা হয়নি, ভুলে গেছিলাম আমি। আচ্ছা দেখো এই জিনিসটা একটু পরে দিই। এই যে ভিটামিন B12 আছে না, যেটা জিআই থেকে জিআইটি বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে হচ্ছে অ্যাবজর্ব হয়েছে, সেটা হচ্ছে ফার্স্টে স্টোর থাকবে কোথায়, লার্জ কোয়ান্টিটি থাকবে হচ্ছে লিভারে, ঠিক আছে। এরপর এই লিভারটা থেকে আস্তে আস্তে বোন মেরোর প্রয়োজন অনুসারে, লিভার থেকে আস্তে আস্তে কার প্রয়োজন অনুসারে, বোন মেরোর প্রয়োজন অনুসারে হচ্ছে রিলিজ হবে আর কি, ঠিক আছে। নর্মাল আরবিসি ম্যাচুরেশন মেনটেন করার জন্য প্রতিদিন হচ্ছে 1 থেকে 3 মাইক্রোগ্রাম হচ্ছে ভিটামিন B12 লাগে, ঠিক আছে। 1 থেকে 3 মাইক্রোগ্রাম ভিটামিন B12 থাকে। এই যে ঘটনাটা ঘটছে যে এই যে 1 থেকে 3 গ্রাম লাগে প্রতিদিন, আর আমাদের লিভারে যা অ্যাবজর্ব থাকে সেটা হচ্ছে প্রায় 1000 টাইমস বেশি। যদি মানে মনে করো একদিনের প্রয়োজন হচ্ছে 1 থেকে 3 মাইক্রোগ্রাম, তাহলে 1000 গুণ যদি বেশি থাকে, তাহলে যে পরিমাণ ভিটামিন B12 আছে সেটা দিয়ে আমি কয়দিন হচ্ছে প্রোডাকশন করতে পারবো, আরবিসি প্রোডাকশন করতে পারবো, 1000 দিন প্রোডাকশন করতে পারবো, ঠিক আছে। চিন্তা করে দেখো 1000 দিন, ঠিক আছে। 1000 দিন হচ্ছে আমি প্রোডাকশন করতে পারবো। এই যে 1000 দিন প্রোডাকশন করতে পারবো সেটাকে হচ্ছে বলা হয়েছে 3 থেকে 4 বছর, হচ্ছে 3 থেকে 4 ইয়ার্স হচ্ছে। তাইলে কেউ যদি মনে করে আজকে থেকে ভিটামিন B12 খাওয়া বাদ দিয়ে দিল, হ্যাঁ, সেটা ফুডের মাধ্যমে ভিটামিন B12 খাবে না, তার বডিতে কিন্তু আজকেও আগামী 3 থেকে 4 বছরের সমপরিমাণ ভিটামিন B12 অ্যাবজর্ব আছে। সুতরাং তাকে যদি ভিটামিন B12 ডেফিসিয়েন্সির কারণে যে অ্যানিমিয়া হয়, সেটা সাইন সিনড্রোম প্রকাশ করতে হয়, তাহলে মিনিমাম 3 থেকে 4 বছর সময় লাগবে। তার এক পর্যন্ত হচ্ছে বডি সাপ্লাই দিতে পারবে, হ্যাঁ, এটি হচ্ছে বিষয়। এবার বলছে ম্যাচুরেশন ফেইলিওর অ্যানিমিয়া কজড বাই ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে কি হয়, ফলিক অ্যাসিড যেটা আছে সেগুলি সোর্স কি এটা একটু জানবেন। গ্রিন ভেজিটেবল হচ্ছে ফলিক অ্যাসিডের মেইন সোর্স, মনে রাখবেন। ফ্রুটস, নরমালি গ্রিন ফ্রুটস, তারপর হচ্ছে মিটের ভিতরে হচ্ছে লিভারটা ইম্পর্টেন্ট। আমি কিন্তু মাত্রই বলছি যে ফলিক অ্যাসিড এবং ভিটামিন B12 এগুলো হচ্ছে লিভারে বেশি থাকে আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির দুইটা কমন কজ আছে। দুইটা কি কজ আছে, কমন কজ আছে। এক নাম্বার কজ হচ্ছে কুকিং। আমরা যে খাবার খুব বেশি করে রান্না করি, হ্যাঁ, তার কারণে হচ্ছে যে ঘটনাটা ঘটে, এই ফলিক অ্যাসিডটা খুব তাড়াতাড়ি ডিস্ট্রয়েড হয় হিটে। কি হয়, এই ফলিক অ্যাসিডটা খুব তাড়াতাড়ি হচ্ছে হিটে ডিস্ট্রয় হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তার কারণে দেখবেন বাইরের দেশে অনেকে এই শাকসবজিটা হচ্ছে ভালো করে ধুয়ে খেয়ে ফেলে, কাঁচা কাঁচা খেয়ে ফেলে, বা অনেক সালাদে দেখবেন হচ্ছে কাঁচা কাঁচা খেয়ে ফেলা হয়। এটার মূল কারণ হচ্ছে এই কুকিং এ হচ্ছে এই ফলিক অ্যাসিডটা ডিস্ট্রয় হয়ে যায়। 2 নাম্বার যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন। 2 নাম্বার পয়েন্ট কি, ম্যাল অ্যাবজর্পশন, ঠিক আছে। ম্যাল অ্যাবজর্পশনের মধ্যে হচ্ছে কি, স্মল ইন্টেস্টাইনাল ডিজিজ। কোথাকার ডিজিজ, স্মল ইন্টেস্টাইনাল ডিজিজ। এই স্মল ইন্টেস্টাইনাল যদি ডিজিজ হয়, তাহলে হচ্ছে ফলিক অ্যাসিড এবং ভিটামিন B12 দুইটি হচ্ছে আমাদের অ্যাবজর্ব হবে না, হ্যাঁ, যেমন ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম, সিলিয়াক ডিজিজ এগুলিতে হতে পারে। আচ্ছা গেল, সে কঠিন আলোচনা, সেটা না যাই। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমরা আপাতত একটা মানে কি কি ম্যাচুরেশনের প্রয়োজন হয় এই দুটি জিনিস শিখলাম। এটা না থাকলে কি হবে সেটা আমরা একটু জানলাম। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আমরা হিমোগ্লোবিন নিয়ে জানবো। কি নিয়ে জানবো, আমরা জানবো হচ্ছে হিমোগ্লোবিন নিয়ে। দেখো হিমোগ্লোবিন যেটা আছে, হিমোগ্লোবিন সিনথেসিস কখন শুরু হয়, হিমোগ্লোবিন বিগেন্স বা শুরু হয়, এটা কিন্তু এমসিকিউতে আসবে। বিগেন্স হয় কখন, পলিক্রোমাটোফিল এরাইথ্রোব্লাস্ট ফেজে, ঠিক আছে। পলিক্রোমাটোফিল এরাইথ্রোব্লাস্ট, এটা কিন্তু গাইডলাইনের ভাষ্য অনুযায়ী, ঠিক আছে। কোথায়, পলিক্রোমাটোফিল এরাইথ্রোব্লাস্টে, হ্যাঁ। আচ্ছা, এটা কোন পর্যন্ত চলতে থাকে, রেটিকুলোসাইট পর্যন্ত চলতে থাকে, ঠিক আছে। আচ্ছা, যখন রেটিকুলোসাইট বোন ম্যারো থেকে চলে যায় এবং ব্লাড স্ট্রিমে প্রবেশ করে, তখন হচ্ছে তারা কি করে, কিছু পরিমাণ হিমোগ্লোবিন সে তৈরি করতে থাকে, হ্যাঁ, অ্যাবাউট 1 দিনের মতো সময় সে তৈরি করতে থাকে। এরপর হচ্ছে তারা এই রেটিকুলোসাইট থেকে হচ্ছে ম্যাচিউর আরবিসি তৈরি হয়। কি হয়, তৈরি হয় ম্যাচিউর আরবিসি তৈরি হয়। আচ্ছা, তাহলে যে ঘটনাটা ঘটলো কি বুঝলাম, এই হিমোগ্লোবিন কখন তৈরি হওয়া শুরু হয়, পলিক্রোমাটোফিল ইরেথ্রোব্লাস্ট স্টেজে তৈরি হওয়া শুরু হয়। আর এটাতে কোন পর্যন্ত থাকে, রেটিকুলোসাইট স্টেজ পর্যন্ত থাকে। রেটিকুলোসাইট যেগুলি আছে, এই রেটিকুলোসাইট গুলো হচ্ছে বোন ম্যারো থেকে আমাদের ব্লাড স্ট্রিমে যায়। কোথায় যায়, বোন ম্যারো থেকে হচ্ছে ব্লাড স্ট্রিমে যায়। এই যে বোন ম্যারো থেকে ব্লাড স্ট্রিমে গেলে, ব্লাড স্ট্রিমে যাওয়ার পর অন্তত একদিন, অ্যারাউন্ড 1 ডে সে এই হিমোগ্লোবিন প্রোডাকশন করতে থাকে। আচ্ছা, আর হিমোগ্লোবিনের বেসিক কম্পোনেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রোটিন থাকে যেটা হচ্ছে গ্লোবিন। এই দেখো আমি বলছি হিমোগ্লোবিন নামের মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে হেমো, একটা হচ্ছে গ্লোবিন। গ্লোবিন হচ্ছে কি, গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন। আর হেমো শব্দের অর্থ কি, হেমো শব্দের অর্থ হচ্ছে একটা পিগমেন্ট। হেম হচ্ছে একটা পিগমেন্ট, ওকে। হেম জিনিসটা কি, হেম হচ্ছে একটা পিগমেন্ট, ওকে। আচ্ছা, এখন যে ঘটনাটা ঘটছে, এই হিমোগ্লোবিনটা কিভাবে তৈরি হয়, হিমোগ্লোবিনটা যে
প্রথম ধাপ যেটা আছে হিমোগ্লোবিন তৈরির কি আছে প্রথম ধাপ যেটা আছে আমরা বলছি হিমোগ্লোবিন তৈরিতে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে হেম আর একটা হচ্ছে আমাদের গ্লোবিন। আগে আসে আমরা হেম কিভাবে তৈরি হবে। হ্যাঁ, এখন ফার্স্টে যে ঘটনাটা ঘটে, কেপস চক্র তো আপনারা পড়ছেন, কেপস চক্রে একটা উপাদান ছিল সাকসিনাইল কোয়ে। এই সাকসিনাইল এবং কোয়ে দিয়ে, সাকসিনাইল কোয়ে এবং হচ্ছে গ্লাইসিন, সাকসিনাইল কোয়ে এবং হচ্ছে গ্লাইসিন, এই দুইটা জিনিসের সমন্বয়ে, সর্বপ্রথম হিমোগ্লোবিনের ফর্মেশন শুরু হয়। হিমোগ্লোবিন ফর্মেশনে একদম প্রাথমিক কাঁচামাল হচ্ছে সাকসিনাইল কোয়ে এবং হচ্ছে গ্লাইসিন, সাকসিনাইল কোয়ে এবং গ্লাইসিন। এই সাকসিনাইল কোয়ে এবং গ্লাইসিন মিলে তৈরি করে হচ্ছে পাইরল। কি তৈরি করে হচ্ছে পাইরল। আচ্ছা, গেল। এরপর এই চারটা পাইরল মিলে তৈরি করে হচ্ছে চারটা পাইরল। দেখো কয়টা পাইরল, চারটা পাইরল মিলে তৈরি করবে হচ্ছে আমাদের প্রোটোপোরফাইনিন 9। কি তৈরি করবে হচ্ছে প্রোটোপোরফাইনিন 9। ওকে, আচ্ছা। এরপর যে ঘটনাটা ঘটবে, এই প্রোটোপোরফাইনিন 9 এর সাথে যখন আয়রন যুক্ত হবে তখন তাকে বলবো হচ্ছে আমরা হিম। তাইলে ফার্স্টে যে ঘটনাটা ঘটলো, ফার্স্টের ঘটনাটা আমি যদি একটু দেখাইতে চাই, ছিল হচ্ছে সাকসিনাইল কোয়ে প্লাস হচ্ছে গ্লাইসিন। ঠিক আছে, দেখো এই সাকসিনাইল কোয়ে এবং হচ্ছে গ্লাইসিন একত্রে যুক্ত হয়ে কি তৈরি করছে পাইরল। কি তৈরি করছে পাইরল। এখন যে ঘটনাটা ঘটছে, কয়টা পাইরল যুক্ত হয়েছে, চারটা পাইরল। ঠিক আছে, চারটা পাইরল যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে কি তৈরি করবে প্রোটোপোরফাইনিন 9। এই যে প্রোটোপোরফাইনিন 9 তৈরি করলো, এই প্রোটোপোরফাইনিন 9 এর সাথে কি যুক্ত হবে Fe2+। প্রোটোপোরফাইনিন 9 এর সাথে যখন Fe2+ যুক্ত হয় তখন তাকে হচ্ছে আমরা বলি হচ্ছে হিম। তাইলে কি হলো, ফার্স্টে ছিল দুইটা পদার্থ, একটা ছিল হচ্ছে সাকসিনাইল কোয়ে আর হচ্ছে গ্লাইসিন। কি ছিল সাকসিনাইল কোয়ে এবং হচ্ছে গ্লাইসিন। এই সাকসিনাইল কোয়ে কই থেকে আসছে, কেপ সাইকেল থেকে আসছে, এবং হচ্ছে গ্লাইসিন। এই সাকসিনাইল কোয়ে এবং হচ্ছে গ্লাইসিন মিলে তৈরি করলো হচ্ছে পাইরল রিং। চারটা পাইরল মিলে তৈরি করলো হচ্ছে একটা প্রোটোপোরফাইনিন 9। এই প্রোটোপোরফাইনিন 9 এর সাথে যখন হিমোগ্লোবিন যুক্ত হইলো, এই Fe2 প্লাস যুক্ত হইলো, তখন যেটাকে বললাম হচ্ছে আমরা হিম মলিকুল। এখন এই হিমের সাথে যখন পলিপেপটাইড চেইন গ্লোবিন যুক্ত হবে, গ্লোবিন হচ্ছে একটা কি প্রোটিন, আমি আগে বলছি এটা হচ্ছে একটা পলিপেপটাইড চেইন। অবশ্যই যেহেতু প্রোটিন তার মানে হচ্ছে পলিপেপটাইড চেইন কে তৈরি করে, রাইবোসোম তৈরি করে। এই হিমের সাথে যখন গ্লোবিন যুক্ত হয় তখন হচ্ছে কি তৈরি হয়, হিমোগ্লোবিন তৈরি হয়। কি তৈরি হয়, হিমোগ্লোবিন বা হচ্ছে হিমোগ্লোবিন চেইন তৈরি হয়। ঠিক আছে, হিমোগ্লোবিন বা হিমোগ্লোবিন চেইন তৈরি হয়। ঠিক আছে, এই হিমোগ্লোবিনের মলিকুলার ওয়েট অ্যারাউন্ড 16,000 ডাল্টন বলা আছে। এটা না জানা চলবে, এমনি সংখ্যা ভিত্তিক তথ্য তেমন ইম্পর্টেন্ট না। এই যে হিমোগ্লোবিন চেইন তৈরি হইলো, এরকম চারটা হিমোগ্লোবিন চেইন খুব লুজলি যুক্ত থেকে তৈরি করে একটা কমপ্লিট হিমোগ্লোবিন মলিকুল। কি তৈরি করবে, একটা কমপ্লিট হিমোগ্লোবিন তৈরি মলিকুল। এখন দেখো এখানে ছবিটা দেখলে বুঝবা, এই যে দেখো দুই অণু সাকসিনাইল কোয়ে এবং হচ্ছে দুই অণু গ্লাইসিন মিলে তৈরি করছে হচ্ছে পাইরল। কি তৈরি করছে পাইরল। এরপর চারটা পাইরল মিলে তৈরি করছে হচ্ছে প্রোটোপোরফাইনিন 9। এরপর প্রোটোপোরফাইনিন 9 এর সাথে Fe2+ যুক্ত হয়েছে হিম। আবার হিমের সাথে কি যুক্ত হয়েছে পলিপেপটাইড, যেটা হচ্ছে গ্লোবিন। কি তৈরি হয়েছে পলিপেপটাইড, যেটার নাম হচ্ছে গ্লোবিন। এই যে পলিপেপটাইড বা গ্লোবিন যুক্ত হয়েছে তখন কি তৈরি, হিমোগ্লোবিন চেইন। কি তৈরি হয়েছে হিমোগ্লোবিন চেইন। এটা হচ্ছে আলফা চেইন হতে পারে বা বিটা চেইন হতে পারে। এখন এই যে চারটা চেইন একত্রে যুক্ত হচ্ছে একটা কমপ্লিট হিমোগ্লোবিন মলিকুল তৈরি করবে। চারটা চেইন একত্রে যুক্ত হয়ে কি তৈরি করবে, একটা কমপ্লিট হিমোগ্লোবিন মলিকুল তৈরি করবে। যেমন হচ্ছে দুইটা আলফা চেইন এবং দুইটা বিটা চেইন মিলে তৈরি করে হিমোগ্লোবিন এ। এটা পরীক্ষার জন্য 1000% ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। এই পাথরটা আগে যেটা বলছি সেটা গাইডানো, সেটা লিখলে পরীক্ষাতে হবে। তবে স্যামসাং লাইটে আরেকটু কিছু স্টেপের কথা বলা আছে, আর কি সিস্টেমের কথা বলা আছে, এটা স্যামসাং লাইটের কথা। ঠিক আছে, দেখো স্যামসাং লাইটে যেটা বলছে, এই সাকসিনাইল কোয়ে এবং হচ্ছে গ্লাইসিন একত্রে যুক্ত হচ্ছে আলফা অ্যামিনো লেবুলিনিক অ্যাসিডে পরিণত হয়। কিসে পরিণত হয়, অ্যামিনো লেবুলিনিক অ্যাসিডে পরিণত হয়। আচ্ছা, কিসে পরিণত হলে, আলফা না, সরি আমি ভুল বলছি, এটা কিসে পরিণত হলে অ্যামিনো লেবুলিনিক অ্যাসিডে পরিণত হলে। এরপর দুই অণু অ্যামিনো লেবুলিনিক অ্যাসিড যুক্ত হয়ে, দুই অণু এএলএ অ্যামিনো লেবুলিনিক অ্যাসিড যুক্ত হয়ে হচ্ছে পোরফোবিলিনোজেন তৈরি করবে।
পোরফোবিলিনোজেন তৈরি করবে। এই পোরফোবিলিনোজেন আছে, এই চারটা পোরফোবিলিনোজেন মলিকুল মিলে হচ্ছে একটা পোরফাইনিন রিং তৈরি করবে। এই পোরফাইনিন রিংটাই হচ্ছে হিমে কনভার্ট হবে। এটা বলছে হচ্ছে স্যামসাং লাইট, এটা অনেক জটিল, না জানলেও চলবে। তুমি হচ্ছে এই অ্যামিনো লেবুলিনিক অ্যাসিড এই ওয়ার্ডটা এখান থেকে জানলেই চলবে, ঠিক আছে? অ্যামিনো লেবুলিনিক অ্যাসিড সেখান থেকে চলবে। এখানে কি কারণা করতেছে এদের ভাষ্য মতে দুইটা কিন্তু দুই রকমের মতবাদ আসলে। আর এই মতবাদের পিছনে কিছু ব্যাখ্যা আছে, প্রমাণ আছে, হ্যাঁ। তো কোন মতবাদ সত্য সেটা নিয়ে আসলে ডিবেট আছে। মেডিকেল সায়েন্সে ম্যাক্সিমাম জিনিস এমন, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা নিয়ে ব্যাপক ডিবেট আছে, হ্যাঁ। ডিগিএস একটা যে ঘটনাটা ঘটলো এগুলি নিয়ে অনেক বিতর্ক আছে, ঠিক আছে? আমরা খুব বিতর্কের মধ্যে যাওয়ার দরকার নেই, আমরা ওই গাইডলাইনটাই বলবো। এটা আমি তোমাদেরকে জানার জন্য বললাম, অবশ্যই কোনো টিচার যদি ধান করে জিজ্ঞেস করে তখন তো বলতে পারবে না। তাহলে এদের ভাষ্য মতো হচ্ছে গ্লাইসিন এবং সাকসিনেট যুক্ত হচ্ছে অ্যামিনো লেবুলিনিক অ্যাসিড তৈরি করবে। দুই অ্যামিনো লেবুলিনিক অ্যাসিড মিলে হচ্ছে একটা জিনিস বলছে, যেটা হচ্ছে পোরফোবিলিনোজেন তৈরি করবে। এই পোরফোবিলিনোজেন সাইডটা যুক্ত হচ্ছে একটা পোরফাইনিন যোগ করবে, তৈরি করবে, সেখান থেকে হচ্ছে একটা হিমে কনভার্ট হবে। ছবি আছে, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই ধরনের ছবিটা এমন দেখো, এই যে এটা হচ্ছে সাকসিনাল কোয়ে আর এইটা হচ্ছে আমাদের গ্লাইসিন। এই সাকসিনাল কো এবং গ্লাইসিন মিলে তৈরি করছে হচ্ছে এই মাঝখানে আরেকটা স্টেপ হচ্ছে এই অ্যামিনো লেবুলিনিক অ্যাসিড। কি তৈরি করছে? অ্যামিনো লেবুলিনিক অ্যাসিড। এই দুই মলিকুল অ্যামিনো লেবুলিনিক অ্যাসিড মিলে তৈরি করছে হচ্ছে পোরফোবিলিনোজেন। কি তৈরি করছে হচ্ছে পোরফোবিলিনোজেন। এরপরে পোরফোবিলিনোজেন থেকে হচ্ছে পোরফাইনিন হয়ে পরে হচ্ছে হিমে পরিণত হয়েছে। এটা হচ্ছে আমাদের স্যামসাং লাইটের ভাষা। তোমাদের এটা জানার দরকার নেই, কিছু করতে হবে না, তুমি গাইডলাইনটা বলে দিও, পরীক্ষায় হয়ে যাবে। এই যে এটা হচ্ছে এইটা প্রমাণ আছে, এই যে আমি তো বললাম এই জিনিসটা দিয়েছে, হচ্ছে বিভিন্ন প্রমাণ দিয়েছে, একটা প্রমাণ, দুইটা প্রমাণ, তিনটা প্রমাণ, হ্যাঁ। এই ধরনের প্রমাণের জিনিসটা আমি আনছি মোটামুটি, কিন্তু ভাই এটা একদম কাইটা দাও, এটা হচ্ছে একদম ক্রস, এটা কিছু পড়তে হবে না, একদম বাদ, ঠিক আছে? কারো যদি খুব জানতে ইচ্ছা করে যে এই জিনিসটা যে হইলো কেন হচ্ছে, দুই বই দুই রকম, সে একটু পড়লো। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট, আচ্ছা না, এটা তোমাদের মাথা নষ্ট হওয়ার কোনো দরকার নেই। এটা হচ্ছে হিমোগ্লোবিনের বেসিক স্ট্রাকচার আর কি, চেইনের আমি দেখাচ্ছি এখন। এখন হিমোগ্লোবিন চেইন নিয়ে কথা বলছে, এটা স্যামসাং লাইট থেকে। দেখো হিমোগ্লোবিন যেটা আছে সেটা তো আমরা বলছি, সেটা হচ্ছে আয়রন কন্টেইনিং পোরফাইনিন, যেটাকে আমরা প্রোটোপোরফাইনিন 9 বলছিলাম। এই যে যেটা নাম হচ্ছে আয়রন প্রোটোপোরফাইনিন 9, পোরফাইনিনের যেটা আছে স্পেসিফিক নাম হচ্ছে আয়রন প্রোটোপোরফাইনিন 9, ঠিক আছে? আচ্ছা, এই পোরফাইনিন নিউক্লিয়াসের ভিতরে কি কি আছে এটা কিন্তু আমরা জানি। মনে করে দেখো তো একটু, আমরা কিন্তু পড়ছিলাম, কি পড়ছিলাম? যে চারটা পাইরোল রিং মিলে হচ্ছে একটা প্রোটোপোরফাইনিন 9 দিয়ে। তাহলে কি আছে? চারটা পাইরোল রিং আছে, ঠিক আছে? এই যে চারটা পাইরোল রিং আর এক একটার সাথে কি দিয়ে যুক্ত আছে? এটা হচ্ছে মিথিন ব্রিজ দিয়ে যুক্ত আছে, হ্যাঁ। কি দিয়ে যুক্ত আছে? এটা হচ্ছে মিথিন ব্রিজ দিয়ে যুক্ত আছে, ঠিক আছে? আচ্ছা, এই জন্য হচ্ছে যেহেতু চারটা পোরফাইনিন থাকে, হ্যাঁ, তাকে বলে হচ্ছে টেট্রাপাইরোস। কি বলে? টেট্রা, মানে পোরফাইনিনে হচ্ছে কি ভুল বললাম, এই পোরফাইনিনে কি থাকে? চারটা হচ্ছে আমাদের ইয়া থাকে না, পাইরোল রিং থাকে না, তাই হচ্ছে এই পোরফাইনিনকে বা হচ্ছে প্রোটোপোরফাইনিন 9 কে হচ্ছে টেট্রাপাইরোস বলা হয়। কি বলা হয়? টেট্রাপাইরোস। তাইলে স্ট্রাকচার অফ দ্য হিম, হিমের স্ট্রাকচার কি? আমরা হিমের সিনথেসিস শিখছি। সিনথেসিসটাকে যদি আমরা একটু উল্টা ভাবে চিন্তা করি তাহলে কিন্তু হবে। সিনথেসিস কি শিখছি? যে আমাদের সাকসিনাল কোয়ে এবং হচ্ছে গ্লাইসিন দুই অনুকূলে যুক্ত হয়ে কি তৈরি করছে? হচ্ছে পাইরোল রিং তৈরি করছে। এই চারটা পাইরোল মিলে হচ্ছে কি তৈরি করছে? হচ্ছে প্রোটোপোরফাইনিন 9। এই প্রোটোপোরফাইনিন 9 এর সাথে হিম যখন যুক্ত হয়েছে, হ্যাঁ, তখন যুক্ত হচ্ছে প্রোটোপোরফাইনিন 9 এর সাথে যখন Fe2+ যুক্ত হয়েছে, তখন তাকে বলছে হচ্ছে কি আমরা কি হিম। হিমের সাথে গ্লোবিন যুক্ত হলে কি পাইছি আমরা? হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিনকে যদি ভাঙি, হিমোগ্লোবিন ভাঙলে হচ্ছে ফার্স্ট দুটি জিনিস পাবো, একটা হচ্ছে হিম, একটা হচ্ছে গ্লোবিন। হিম জিনিসটা কি? হিম জিনিসটা হচ্ছে আমাদের প্রোটোপোরফাইনিন 9 এর সাথে হচ্ছে Fe2+। হিম জিনিসটা কি? প্রোটোপোরফাইনিন 9 এর সাথে Fe2+। এই যে প্রোটোপোরফাইনিন 9 আছে, প্রোটোপোরফাইনিন 9 কে ভাঙলে কি পাবো? চারটা পাইরোল রিং পাবো। এই চারটা পাইরোল রিং যে আছে এরা কিভাবে যুক্ত থাকে? এরা হচ্ছে মিথিন ব্রিজ দিয়ে যুক্ত থাকে। কি দিয়ে যুক্ত থাকে? মিথিন ব্রিজ দিয়ে যুক্ত থাকে। আচ্ছা, এখানে বলছে স্কেলেটন ফর্মুলা আছে, এটা হচ্ছে ফিগার যেটা বলা হয়েছে, এটা হচ্ছে স্যামসাং লাইটের ফিগার, ওকে? আচ্ছা, এই যে পাইরোল রিং যেটা আছে সেটাকে 1 2 3 4 দিয়ে নাম্বার করে, আর মিথিন ব্রিজ হচ্ছে আলফা বিটা গামা ডেল্টা দিয়ে নাম্বার করে, আর সাইড চেন গুলো হচ্ছে 1 থেকে 8 দিয়ে নাম্বার করে আর কি। আচ্ছা, এখন যে ঘটনাটা ঘটছে, কিছু কিছু টিচারের এটা খুব ফেভারিট কোশ্চেন, আমাদের ধরে বসছিল, বুঝছো? এটা কিন্তু আবার তোমাদের এই গাইডনে নাই, এটা আছে হচ্ছে স্যামসাং লাইটে শুধু। এটা যেখানে আছে
সেখানে হচ্ছে এক নাম্বার যে সাইড চেন গুলো হচ্ছে এক নাম্বারে থাকে হচ্ছে মিথাইল, 2 নাম্বারে থাকে ভিনাইল, 3 নাম্বারে মিথাইল, 4 নাম্বারে ভিনাইল, 5 নাম্বারে মিথাইল, আর 6 নাম্বারে থাকে হচ্ছে প্রোপিওনিক অ্যাসিড, 7 নাম্বারে থাকে প্রোপিওনিক অ্যাসিড, 8 নাম্বারে থাকে হচ্ছে মিথাইল। তাহলে যে ঘটনাটা ঘটে 1 3 5 8 থাকে হচ্ছে মিথাইল, কি কি দেখো 1 মিথাইল, 3 মিথাইল, 5 মিথাইল, 8 মিথাইল। তাহলে কি হলো এই সাইড চেনে 1 3 5 8 থাকে হচ্ছে মিথাইল। তুমি কি জানবা এই যে সাইড চেন গুলো আছে সাইড চেনে 1 3 5 8 থাকে হচ্ছে মিথাইল, 1 3 5 8 কি থাকে মিথাইল থাকে। এরপর যে সাইড চেনটা আছে তার 2 এবং 4, হ্যাঁ তার কি 2 এবং 4 থাকে হচ্ছে ভিনাইল। দেখো 2, আমি যদি অন্য একটা কালার নেই, এই যে 2 এবং 4 কি আছে 2 এবং 4 আছে হচ্ছে ভিনাইল, 2 এবং 4 কি আছে ভিনাইল। আর প্রোপিওনিক অ্যাসিড আছে পরপর দুইটা, একটা আছে 6 আর একটা আছে 7, কি 6 এবং 7 আছে প্রোপিওনিক অ্যাসিড। তাহলে এইটা মুখস্থ করা লাগবে না, তোমাদের এই সামারিটুক মুখস্থ করলেই মোর দেন এনাফ। এটা কিছু কিছু টিচার ধরে ভাইবার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। তাহলে সাইড চেন হচ্ছে 1 3 5 8 থাকবে হচ্ছে মিথাইল, 2 এবং 4 থাকবে ভিনাইল, 3 এবং 7 থাকবে হচ্ছে প্রোপিওনিক অ্যাসিড, 3 এবং 7 থাকবে কি প্রোপিওনিক অ্যাসিড। এখন এই যে আমাদের হিমে কি বলছিলাম, হিমে আছে হচ্ছে আয়রন আর বলছিলাম হচ্ছে প্রোটোপ্রোফাইনিন 9। এখন আয়রন সংক্রান্ত যেটা আলোচনা আছে, আয়রন যেটা আছে আয়রনটা হচ্ছে Fe2+ ফর্মে থাকে। কোন ফর্মে থাকে Fe2+ ফর্মে থাকে। কোন ফর্মে থাকে Fe2+ ফর্মে থাকে। এখন এই যে Fe2+ ফর্মের সাথে থাকে এই আয়রনটা হচ্ছে নাইট্রোজেন অফ ইস পাইরল রিং। আমরা বলছিলাম 4টা পাইরল রিং থাকে, এই 4টা পাইরল রিং এর নাইট্রোজেনের সাথে অ্যাটাচ থাকে। কার সাথে অ্যাটাচ থাকে নাইট্রোজেনের সাথে অ্যাটাচ। আমি ছবি দেখাচ্ছি। এই নাইট্রোজেনের যে পাইরল রিংটা আছে সেটা নাইট্রোজেনের সাথে, কোনটার সাথে থাকে এটা হচ্ছে অ্যাটাচ টু নাইট্রোজেন অফ দ্য ইমিডাজোল গ্রুপ ইন অ্যাসোসিয়েটেড উইথ গ্লোবিন। হ্যাঁ এটা কোন গ্রুপ, এটা হচ্ছে ইমিডাজোল গ্রুপ, যেটা আছে নাইট্রোজেন সেটার সাথে যুক্ত থাকে। আমি ছবিটা দেখাচ্ছি। এরপর বলছে 6 নাম্বার যে বন্ডটা আছে সেটা হচ্ছে অ্যাভেলেবল থাকে ফর লুজ ইউনিয়ন উইথ অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে কার্বন ডাই অক্সাইড। আমি একটু ছবি দেখে আসি আসলে তোমাদেরকে বুঝতে কষ্ট হতে পারে। এই ছবিটা যদি দেখো, হ্যাঁ এই যে পাইরল রিং দেওয়া 4টা পাইরল রিং আছে, এই যে এ একটা, বি 2টা, সি 3টা, ডি 4টা, ঠিক আছে। এই যে পাইরল রিং আছে এই পাইরল রিং এর সাথে যে ঘটনাটা ঘটে, এই পাইরল রিং এর এই নাইট্রোজেনের যে পার্ট আছে এটা হচ্ছে একটি ইমিডাজোল গ্রুপ থাকে। এই নাইট্রোজেন ইমিডাজোল গ্রুপ থাকে, তার সাথে হচ্ছে Fe2+ যুক্ত থাকে। দেখো Fe2+টা কিন্তু এই সাইডটার সাথে যুক্ত আছে। দেখো এই যে আমি যদি আবার একটু নিয়ে যাই এখান থেকে এখানে, এই দেখো এটার সাথে যুক্ত আছে। তারপর হচ্ছে এই ডি, তাহলে এর সাথে যুক্ত আছে, ডি এর সাথে যুক্ত আছে। এই দিকে কি আছে, এদিকে হচ্ছে বি এর সাথে যুক্ত আছে। গেল 3টা, এগুলো 4টা, ঠিক আছে। আর আর আছে বন্ধন 2টা। একটা হচ্ছে এইখানে এই গ্লোবিনের সাথে যুক্ত, এখানে এখানে এই যে পলিপেপটাইড যেটা আছে, এই যে এখানে বলছি না পলিপেপটাইড, এটা হচ্ছে গ্লোবিন। এখান দিয়ে এসে এই গ্লোবিনের সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে। ওকে, পলিপেপটাইড বা গ্লোবিনের সাথে এই সাইডটাও সে এটা যুক্ত হইলো। আর একটা তো ফাঁকা থাকে, এই যে এটা হচ্ছে 6 নাম্বার, এটা কয় নাম্বার, এটা হচ্ছে 6 নাম্বার। দেখো ভাইরা আপুরা, দেখো ছবিটা না বুঝলে কিন্তু একটু সমস্যা। এটা থাকে হচ্ছে 6 নাম্বার। এই 6 নাম্বারটা থাকে 2টা কাজের জন্য। 6 নাম্বারটা এক হইলে কি করতে পারে, অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে। কার সাথে বাইন্ড করতে পারে, অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে, অথবা কার্বন ডাই অক্সাইডের সাথে বাইন্ড করতে পারে। কি করতে পারে, অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে অথবা কার্বন ডাই অক্সাইডের সাথে বাইন্ড করতে পারে। এটাকে গাইটানে ABCD লেখছে, আলফা বিটা গামা ডেল্টা অনেকে ইউজ করে, আবার অনেকে হচ্ছে 1 2 3 4 ইউজ করতে পারে আর কি, ঠিক আছে। তাহলে যেটা হইলো 4টা তো 4টাই পাইরল গ্রুপের সাথে যুক্ত থাকে। একটা হচ্ছে পলিপেপটাইড গ্লোবিনের সাথে যুক্ত থাকে, আর একটা হচ্ছে আমাদের এই উন্মুক্ত অবস্থায় লুজলি থাকে, যেটা হচ্ছে আমাদের অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত থাকতে পারে। এই দেখো এই যে 6 নাম্বার যে বন্ডটা আছে, 6 নাম্বার বন্ডটা হচ্ছে কি হবে, অ্যাভেলেবল থাকবে। কেন অ্যাভেলেবল থাকবে, অক্সি হিমোগ্লোবিন ফর্মেশন করতে পারে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে। আবার কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হলে হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন করতে পারে, হ্যাঁ, যেটা একদম হচ্ছে কার্বো মনোক্সি হিমোগ্লোবিন। হ্যাঁ আচ্ছা, যদি এই ঘটনাটা ঘটে অক্সিডাইজড হিমোগ্লোবিনে, হ্যাঁ যদি হিমোগ্লোবিনটা অক্সিডাইজড হয়, বুঝো হিমোগ্লোবিন যদি অক্সিডাইজড হয় তখন হচ্ছে এই Fe2+ আর থাকে না, তখন তো Fe3+ হয়ে যায়। অক্সিডাইজড হলে Fe3+ হবে না, তখন যে ঘটনাটা ঘটে তখন এই 6 নাম্বার পজিশন হচ্ছে OH গ্রুপ থাকে, 6 নাম্বার পজিশন OH গ্রুপ থাকে। তার ফলে এই অক্সিডাইজড হিমোগ্লোবিন কোনো সময় অক্সিজেন ঠিক মতো ক্যারি করতে পারে না। অক্সিডাইজড হিমোগ্লোবিন অক্সিজেন ক্যারি করতে পারে না, এটা ক্লিনিক্যাল পয়েন্ট অফ ভিউ খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি জিনিস বুঝলাম,
যে আয়নটা আছে নরমালি স্ট্রাকচার হচ্ছে Fe2+ আকারে থাকে। এটা হচ্ছে চারটা যে পাইরোল রিং আছে তার চারটার সাথে নাইট্রোজেনের হ্যাঁ আমাদের ইমিডাবল যে গ্রুপ আছে তার সাথে যুক্ত অবস্থায় থাকে। এবং এখান থেকে মনে রাখতে হবে 6 নাম্বার যে বন্ডটা আছে 6 নাম্বার বন্ডটা উন্মুক্ত থাকে। এই 6 নাম্বার বন্ডে কি থাকতে পারে, অক্সিজেন এসে যুক্ত হলে অক্সি হিমোগ্লোবিন, কার্বন ডাই অক্সাইড এসে যদি যুক্ত হয় তাহলে হচ্ছে আমাদের কার্বক্সি হিমোগ্লোবিন হিসেবে থাকবে। আচ্ছা, এখন যে ঘটনাটা ঘটলো, যদি কোনো কারণে Fe2+টা অক্সিডাইজড হয়ে Fe3+ এ পরিণত হয় সেক্ষেত্রে কিন্তু অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড যুক্ত হতে পারবে না, তার ফলে তারা অক্সিজেন ক্যারি করতে পারবে না। এরপর বলছে দেখো যে ঘটনাটা বলছি হিমোগ্লোবিন যেটা আছে চারটা পলিপেপটাইড চেন থাকে, আমি তো বলছি এটা আলফা হতে পারে, বিটা হতে পারে, আলফা বিটা মিক্স হতে পারে, ডেল্টা হতে পারে, বিভিন্ন প্রকার হতে পারে। আচ্ছা, দুইটা চেন থাকে, একটা অপর ডুপ্লিকেট হিসেবে থাকে। এবার বলছে চেন যেগুলি আছে, চেন যেগুলো হচ্ছে একটা এক্সিস অফ সিমেট্রি আন্ডার ঘুরতে থাকে, এগুলি তেমন ইম্পর্টেন্ট কোনো কথাবার্তা না, ঠিক আছে। আচ্ছা, আর হিমোগ্লোবিন মলিকুলার ওয়েটের কথা বলছে হচ্ছে 68,000 আর কি, ওই ইয়েগুলার কথা। আচ্ছা, এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু নেই, হ্যাঁ বইটা খালি ইজি করা হয়েছে আর কি। দেখো এই যে কম্পোজিশন অফ পলিপেপটাইড চেইনে এখন যে ঘটনাটা ঘটছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এখানে একটু দেখো, এই যে গ্লোবিন চেইন আছে, গ্লোবিন চেইন হতে পারে হচ্ছে আলফা বিটা গামা ডেল্টা। গ্লোবিন চেইন হতে কয় ধরনের, সাইড ধরনের, আলফা বিটা গামা ডেল্টা। অ্যাডাল্টের যে হিমোগ্লোবিন আছে তার নাম হচ্ছে হিমোগ্লোবিন এ, অ্যাডাল্ট হিমোগ্লোবিন নাম হচ্ছে হিমোগ্লোবিন এ। এই হিমোগ্লোবিনেতে দুইটা আলফা থাকে দুইটা বিটা থাকে। হিমোগ্লোবিনেতে কি থাকে, দুইটা আলফা থাকে দুইটা বিটা থাকে, এটা জানতে হবে। হিমোগ্লোবিনেতে কি থাকে, দুইটা আলফা থাকে দুইটা বিটা থাকে, ওকে। আচ্ছা, এরপরে হিমোগ্লোবিনের ভেরিয়েশন সম্পর্কে জানবা। এখন ভেরিয়েশন অফ হিমোগ্লোবিন যেটা বোঝায়, এখানে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ হিমোগ্লোবিনের কথা বলা আছে। এটা হিম পার্ট যেটা আছে এটা কিন্তু অলওয়েজ সেম। হিম পার্ট যেটা আছে এটা সবার সেম। এবং চেঞ্জ কোথায় হইতে পারে, চেঞ্জ হইতে পারে শুধুমাত্র হচ্ছে গ্লোবিন প্রোটিনে। হ্যাঁ, এই গ্লোবিন তো আমরা পড়ছি 4 ধরনের আছে, আলফা বিটা গামা ডেল্টা। গ্লোবিন কয় ধরনের আছে, 4 ধরনের, আলফা বিটা গামা ডেল্টা, তাই না? আচ্ছা, এই যে আমরা এখানে দেখছি, দেখো কি আছে, আলফা বিটা গামা ডেল্টা। আচ্ছা, এরপর এই যে ডিফারেন্সটা আছে, এখন হিমোগ্লোবিন হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে নর্মাল বা ফিজিওলজিক্যাল হিমোগ্লোবিন, আর একটা হচ্ছে আমাদের অ্যাবনর্মাল বা প্যাথোলজিক্যাল হিমোগ্লোবিন। মোটা দাগে হিমোগ্লোবিনকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে নর্মাল বা ফিজিওলজিক্যাল, আমরা ফিজিওলজিতে পড়ি যেটা নর্মাল সেটা ফিজিওলজি, নর্মাল বা ফিজিওলজিক্যাল, আর এটা হচ্ছে আমাদের অ্যাবনর্মাল বা প্যাথোলজিক্যাল হিমোগ্লোবিন। এখন নর্মাল বা ফিজিওলজিক্যাল হিমোগ্লোবিন যেটা আছে সেটার ভিতরে আছে হচ্ছে দুইটা মেইনলি, একটা আছে হিমোগ্লোবিন এ আর একটা আছে A2, আর একটা আছে হিমোগ্লোবিন ইফ। হ্যাঁ, এই হচ্ছে মেইনলি তিনটা। এই হিমোগ্লোবিন এ যেটা আছে বলছি দুইটা আলফা দুইটা বিটা থাকবে হিমোগ্লোবিন এতে। আচ্ছা, হিমোগ্লোবিন এ যেটা আছে সেটা হচ্ছে মেইন হিমোগ্লোবিন, এটা আমরা আগেই মেইনলি আলোচনা করছি আর কি। হ্যাঁ, দুইটা আলফা দুইটা বিটা থাকে। এরপর আসে হচ্ছে হিমোগ্লোবিন ইফ। হিমোগ্লোবিন এফ যেটা আছে সেটা হচ্ছে এফ মানে হচ্ছে ফিটাল। হ্যাঁ, ফিটাস, ফিটাস মানে কি বাচ্চা, বাচ্চা মানে কি ভ্রূণ, ভ্রূণ অবস্থায় যে হিমোগ্লোবিন থাকে তার নাম হচ্ছে হিমোগ্লোবিন এফ। ভ্রূণ অবস্থায় যে হিমোগ্লোবিন থাকে তার নাম কি, তার নাম হচ্ছে আমাদের হিমোগ্লোবিন এফ। এই যে হিমোগ্লোবিন এফটা আছে সেটা হচ্ছে আমাদের মেন হিমোগ্লোবিন ইন দা বেবিস। এই জন্মের আগে বাচ্চাদের প্রধান হিমোগ্লোবিন হচ্ছে জন্মের আগে, বিফোর বার্থ, কাদের বাচ্চাদের, জন্মের আগে কাদের বাচ্চাদের কি থাকে, মেন হিমোগ্লোবিন, ওকে। আচ্ছা, ইট ইজ মোর রেজিস্ট্যান্ট টু অ্যালকালি দেন অ্যাডাল্ট হিমোগ্লোবিন। এইখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, এইটা অ্যালকালির এগেইনস্টে হচ্ছে মোর রেজিস্ট্যান্ট অ্যাডাল্ট হিমোগ্লোবিন দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন নর্মালি যে জিনিসটা দেখা যায় যে ব্লাডে যদি কিছু অ্যালকালি যোগ করে তাহলে হিমোগ্লোবিন এ যেটা আছে সেটা হচ্ছে অ্যালকালাইন হেমাটিনে পরিণত হয়। কিসে পরিণত হয়, অ্যালকালাইন হেমাটিনে পরিণত হয়, কিন্তু হিমোগ্লোবিন এফ হচ্ছে আমাদের আনচেঞ্জ থাকে, ঠিক আছে। এটা বলছে হচ্ছে এই যে ফটো ইলেকট্রিক ক্যালোরিমিটার যেটা মাপা যায় আর কি, কি পরিমাণ হিমোগ্লোবিন এফ আছে ব্লাডে, এটা ইউজ করতে পারে আর কি। এইটা ইউজ করে হচ্ছে বুঝে আর কি, মানে এই অ্যালকালি যোগ করে দেখে যে অ্যালকালাইন হেমাটিন যেটা তৈরি হয়েছে সেটা এ, আর যেটা তৈরি হয়নি সেটা এফ, বুঝছেন, এভাবে আর কি। আচ্ছা, এটা একটা প্রিন্সিপাল আর কি। যাই হোক,
এখন যে জিনিসটা আছে এই হিমোগ্লোবিন এফ যেটা আছে এটা তো জন্মের সময় থাকবে, এটা জন্মের আগে থাকবে বলছি আমরা, তো জন্মের পর তো যাইতে হবে। এখন বিষয়টা তো এমন না যে মনে করেন এক মায়ের পেটে ছিল, বেরাবার সাথে সাথে হচ্ছে হিমোগ্লোবিন এফ সব চলে যায়, হিমোগ্লোবিন এ আসবে, এটা তো হওয়া সম্ভব না। এখন একটা ধারাবাহিক প্রক্রিয়াতে হবে। যে জিনিসটা ঘটে যেটা হচ্ছে জন্মের সময় হিমোগ্লোবিন এফ থাকে হচ্ছে মেজর হিমোগ্লোবিন, জন্মের সময়ও হিমোগ্লোবিন এফ থাকে কি মেজর হিমোগ্লোবিন। এখন যে ঘটনাটা ঘটে 2 থেকে 3 মাস সময়ে এগুলি হচ্ছে ডিজেপিএ করা শুরু করে, 2 থেকে 3 মাস সময় হচ্ছে হিমোগ্লোবিন এফ ডিজেপিএ করে হিমোগ্লোবিন এ আসা শুরু করে, হিমোগ্লোবিন এফ ডিজেপিএ করে হিমোগ্লোবিন এ আসা শুরু করে। এই যে হিমোগ্লোবিন এ আসা শুরু হইলো তার এই 2 থেকে 3 মাসে শুরু হবে, আর 1 বছর সময়ের মধ্যে এই হিমোগ্লোবিন এফ একদম চলে যায়। মোস্ট অফ দ্য হিমোগ্লোবিন হচ্ছে আমাদের হবে হচ্ছে হিমোগ্লোবিন এ। ওকে, কিন্তু যে ঘটনাটা ঘটে কিছু কিছু ডিজিজ হিমোগ্লোবিন এফ থেকে যেতে পারে, যেমন হচ্ছে এই কিছু কনজেনিটাল অ্যানিমিয়া আছে, যেমন হচ্ছে থ্যালাসেমিয়ার কথা বলছে। হ্যাঁ, থ্যালাসেমিয়াতে এরকম হচ্ছে আমাদের যে কনজেনিটাল অ্যানিমিয়া গুলো আছে সেগুলো হিমোগ্লোবিন এফ কিন্তু পারসিস্ট করে। এই যে দেখেন থ্যালাসেমিয়া হিমোগ্লোবিন এফ সম্পর্কে কথা বলছি। এখন বোধ এখন এই যে ঘটনাটা ঘটতে পারে যে যদি দুইটা প্যারেন্টস মনে করেন বাবা এবং মা দুইজন যদি ক্যারিয়ার হয় তাইলে হচ্ছে বাচ্চার থ্যালাসেমিয়া হইতে পারে। কি হইতে পারে? বাচ্চার থ্যালাসেমিয়া হইতে পারে। ঠিক আছে, আচ্ছা যদি দুইটা প্যারেন্টসই আমাদের থ্যালাসেমিয়া ক্যারিয়ার হয়, যেমন হেটারোজিগাস যেটা বলেছে, হ্যাঁ দুইটা প্যারেন্টসই যদি আমাদের ইয়া হয় ক্যারিয়ার হয় তাহলে কিন্তু আমাদের থ্যালাসেমিয়া হইতে পারে। আচ্ছা, 2 নাম্বার কথা হচ্ছে ক্যারিয়ার বলতে কি বোঝায়? ক্যারিয়ার বলতে বোঝায় যারা কোনো সাইন সিমটম প্রকাশ করে না কিন্তু ওই টেটটাকে বহন করে, যারা কোনো সাইন সিমটম প্রকাশ করে না কিন্তু ওই জিনিসগুলোকে ক্যারি করে, তাদেরকে বলা হচ্ছে ক্যারিয়ার। ঠিক আছে, আচ্ছা এই রেড ব্লাড সেলে 0 থেকে 10% পর্যন্ত হিমোগ্লোবিন এফ থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা আর হোমোজাইগাস স্টাইল যেটা আছে তাদের হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া হয়। ঠিক আছে, আচ্ছা হোমোজাইগাস স্টাইল যখন আসে তখন হচ্ছে আমাদের কি হয়? সিভিয়ার অ্যানিমিয়া হয়। এখানে হচ্ছে দুইটা যে জিন থাকে, জিন নরমালি একটা জিন দুইটা কপি থাকে, তো দুইটা কপিতে যখন এই থ্যালাসেমিয়া টেট থাকে তখন তো তার একদম থ্যালাসেমিয়া হবেই। থ্যালাসেমিয়া যাদের হয় ঠিক আছে তাদের কি হয়? তাদের হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া হয়, তাদের হচ্ছে হিমোগ্লোবিন এফ হচ্ছে পরিমাণ অনেক বেশি থাকে, অ্যারাউন্ড 50% মতো হিমোগ্লোবিন এফ থাকে, হিমোগ্লোবিন এর পরিমাণ অনেক কম থাকে একটু। তাহলে এখান থেকে যেটা জানলাম যে থ্যালাসেমিয়া একটা হচ্ছে ট্রেট, আর একটা হচ্ছে আমাদের ক্যারিয়ার, আর একটা হচ্ছে আমাদের আক্রান্ত হচ্ছে যে আক্রান্ত এটা হচ্ছে হোমোজাইগাস, যেটা হোমোজাইগাস হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া হয় আর কি। হ্যাঁ, ফিচার্স অফ থ্যালাসেমিয়া যেটা আছে, অ্যানিমিয়ার যে ফিচারগুলো আছে, অ্যানিমিয়াতে হচ্ছে পেশেন্ট পেল হয়ে যায়, হ্যাঁ রক্ত কম থাকে, পেশেন্ট হচ্ছে থিন হয়, এরপর হচ্ছে সরি ভুল বুঝছি, পেল হচ্ছে আমাদের আরবিসি গুলো পেল হয়। ঠিক আছে, এই যে আরবিসি গুলো তৈরি হয় থ্যালাসেমিয়াতে সেগুলো হচ্ছে পেল হয় এবং হচ্ছে থিন হয়, এবং হচ্ছে তারা হাইপোটনিক যে স্যালাইন গুলো আছে, হ্যাঁ হাইপোটনিক স্যালাইনটা হচ্ছে মোর রেজিস্ট্যান্ট থাকে। ঠিক আছে, আচ্ছা এবং যে জিনিসটা হয় এই যে পেল থিন এবং হচ্ছে হাইপোটনিক স্যালাইনে রেজিস্ট্যান্ট থাকে, তার কারণে সার্কুলেশনে খুব ইজিলি ডিস্ট্রয় হয়ে যায়। কি হয়? সার্কুলেশনে খুবই ইজিলি ডিস্ট্রয় হয়ে যায়। ওকে, আচ্ছা এখন থ্যালাসেমিয়ার মেইনলি ইতালি গ্রিস ওই যে জায়গাটায় বেশি থাকে আর কি, আর্লি চাইল্ডহুডে ফ্যাটাল হতে পারে, আমরা জানি এটা বইয়ের কথাবার্তা, তাই আমি এখানে দিছি, তেমন ইম্পর্টেন্ট কিছু না। দেখো আর হিমোগ্লোবিন চেনের অ্যাবনর্মালিটির উপর ভিত্তি করে, হিমোগ্লোবিন চেনের অ্যাবনর্মালিটির উপর ভিত্তি করে কিছু জিনিস আছে। দেখো এই গ্লোবিন চেনের যে আমাদের অ্যামাইনো অ্যাসিডের যে সিকোয়েন্স আছে, গ্লোবিন চেনের কি আছে? অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স আছে। কি আছে? অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স। এই অ্যামাইনো অ্যাসিডের যে সিকোয়েন্স আছে সেটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তাইলে কিছু ডিজিজ হইতে পারে। কি ডিজিজ হতে পারে? সিকল সেল অ্যানিমিয়া, খুব কমন একটা ডিজিজ। কি ডিজিজ? সিকল সেল অ্যানিমিয়া। এই সিকল সেল অ্যানিমিয়াতে কি হয়? ভ্যালিন যেটা আছে সেটা গ্লুটামিক অ্যাসিডকে রিপ্লেস করে। কি করে? এই অ্যামিনো অ্যাসিড ভ্যালিন যেটা আছে সেটা হচ্ছে গ্লুটামিক অ্যাসিডকে রিপ্লেস করে দেয়। হ্যাঁ, বিটা চেনে। ঠিক আছে, দুইটা বিটা চেনে ওটা করে প্রতিটা বিটা চেনে কি হয়? তাহলে হচ্ছে এই ভ্যালিন যেটা আছে এই ভ্যালিনটা হচ্ছে গ্লুটামিক অ্যাসিডকে রিপ্লেস করে। ভ্যালিনটা কি করে? গ্লুটামিক অ্যাসিডকে কিন্তু রিপ্লেস করে দেয়। যখনই রিপ্লেস করে তখন হচ্ছে কি হলো? এটার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেল। তখন এইটা যে হিমোগ্লোবিনটা তৈরি হলো এটা তো একটা অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, তাই না? এই অ্যাবনর্মাল হিমোগ্লোবিন যেটা তৈরি হইলো এই হিমোগ্লোবিন গুলো হচ্ছে যখন অক্সিজেনে এক্সপোজড হয়, লো অক্সিজেনে বিশেষ করে এক্সপোজড হয়, তখন এই হিমোগ্লোবিন গুলো হচ্ছে লং ক্রিস্টাল তৈরি করে। হ্যাঁ, কিছু ক্রিস্টাল তৈরি করে, যেমন 15 মাইক্রোমিটার এত বড় ক্রিস্টাল, মাইক্রোমিটার তো বলে এখানে, মানে এই সেলের ভিতরে একটা ক্রিস্টাল সেটা 15 মাইক্রোমিটার, এটা যথেষ্ট বড় আর কি। আচ্ছা এই যে 15 মাইক্রোমিটার একটা ক্রিস্টাল তৈরি করলো, এই ক্রিস্টালটা কি করে?
এই আরবিসি শেপকে হচ্ছে একটা শিকল শেপে নিয়ে যায়, কিসে নিয়ে যায়, শিকল শেপে নিয়ে যায়। এরপর হচ্ছে আমাদের স্মল ক্যাপিলারিতে যখন এই আরবিসি গুলো যায় তখন যে খুব সহজে যাইতে পারে না, এটা তো একটা বিশাল বড় একটা ক্রিস্টাল চলে আসছে। এরপর হচ্ছে রাপচার অফ দ্য সেল মেমব্রেন এন্ড লিডিং টু হেমোলাইসিস। এরপর হচ্ছে সেল, ওই যে ক্যাপিলারিতে যখন যায় তখন হচ্ছে আমাদের সেল মেমব্রেন রাপচার হয়, হেমোলাইসিস হয় এবং হচ্ছে শিকল সেল অ্যানিমিয়া সাইন সিনড্রোম প্রকাশ পায়। তো যে ঘটনাটা এখানে ঘটে, তাহলে বিষয়টা কিন্তু বুঝছি, বিষয়টা হচ্ছে ওই যে আমাদের বিটা চেঞ্জ হচ্ছিল, হ্যাঁ হিমোগ্লোবিনে আমাদের গ্লোবিন চেঞ্জ পড়ছে আমরা, তাই না? এই গ্লোবিন চেনের যে বিটা চেন ছিল, বিটা চেনের ভিতরে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স থাকে, এই সিকোয়েন্সের ভিতরে হচ্ছে কি ভ্যালিন যেটা আছে, ভ্যালিন হচ্ছে গ্লুটামিক অ্যাসিডকে রিপ্লেস করছে। ভ্যালিন কি করছে? গ্লুটামিক অ্যাসিডকে রিপ্লেস করছে। যখনই ভ্যালিন গ্লুটামিক অ্যাসিডকে রিপ্লেস করছে তখন আবার হ্যাঁ কি হয়েছে, এই বিটা চেনটা একটা ডিফেক্টিভ বিটা চেন হয়ে গেছে। তখন কি করছে, এই যে বিটা চেন গুলো আছে, বিটা চেন যুক্ত এই মানে এই ডিফেক্টিভ বিটা চেন যুক্ত যে আরবিসি গুলো তৈরি হয়েছে, এই আরবিসি গুলো যখন অক্সিজেনের উপস্থিতিতে যাবে, হ্যাঁ বিশেষ করে লো অক্সিজেন, তখন তারা হচ্ছে কি এই অ্যাবনর্মাল হিমোগ্লোবিন গুলো হচ্ছে কি তৈরি করবে, ক্রিস্টাল তৈরি করবে। কি করবে? ফর্ম করবে হচ্ছে ক্রিস্টাল। এই যে ক্রিস্টাল হবে, এই ক্রিস্টালের কারণে এটা সেটা হচ্ছে সিকল শেপ হবে, এবং সিকল শেপ হওয়ার কারণে এটা এই ক্যাপিলারি দিয়ে সহজে যেতে পারবে না। কি যেতে পারবে না? ক্যাপিলারি দিয়ে সহজে যেতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, তার ফলে সিকল সেল অ্যানিমিয়া হবে। এই যে প্যাথোলজিক্যাল হিমোগ্লোবিনের ভিতরে সিকল সেল অ্যানিমিয়া বলা হয়েছে। এই যে এটা হচ্ছে হিমোগ্লোবিন এস বলে আর কি, হ্যাঁ এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে আমরা হিমোগ্লোবিন এস। এটাকে কি বলছি আমরা? হিমোগ্লোবিন এস। সিকল সেল অ্যানিমিয়াতে যেটা আছে সেটা ওই হিমোগ্লোবিন এর বদলে হিমোগ্লোবিন এস থাকে, ওই যে যেটা বললাম, হ্যাঁ ভ্যালিন গ্লুটামিক অ্যাসিড হচ্ছে ইয়া করে দেয়, রিপ্লেস করে দেয়। এই যে যেটা আছে হিমোগ্লোবিন এস, অক্সিজেন যেটা আছে সেটা হচ্ছে ওই নিতে পারে না, তার কারণ লো অক্সিজেন হয় আর কি, হ্যাঁ লেস সলিউবল হয়। এরপর হিমোগ্লোবিন মলিকুল গুলো স্টিক হয়ে যায় একসাথে, আর হচ্ছে বলছি তো এটা রেড সেলের শেপ হচ্ছে শিকল সেল হয়ে যায়, এরপর হচ্ছে রিজিড এবং ইজিলি ডিস্ট্রয় ইন দ্য ব্লাড। এই হেমোলাইটিক অ্যানিমিয়া হয়, এটাই মেইনলি বলা আছে। ঠিক আছে? আচ্ছা, এই শিকল সেল অ্যানিমিয়া হচ্ছে আফ্রিকান পিপলের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, কস্ট when a person inherits single gene from both parents homozygous, হ্যাঁ নরমালি কখন হবে? যখন হচ্ছে আমাদের হোমোজাইগাস হবে। ঠিক আছে? দুইটা জিনই যখন আমাদের আক্রান্ত হবে তখন হচ্ছে কি হবে, এই আমাদের সিকল সেল অ্যানিমিয়া ডিজিজটা হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা বলছি দুই টাইপ, একটা হচ্ছে সাফারার, এটা হচ্ছে ট্রিট। আগেও বলছিলাম এই থ্যালাসেমিয়া এবং হচ্ছে এটা সেম জিনিস। দেখো কেরিয়ার বা হচ্ছে ট্রিট, এই কেরিয়ার বা ট্রিট যেটা আছে সেটা মাত্র শুধুমাত্র ওয়ান কপি অফ সিকল সেল আছে, তার মানে হোমোজাইগাস হয় না। ঠিক আছে? তার মানে হচ্ছে হেটারোজাইগাস অবস্থায় আছে। আচ্ছা গেল। সাফারার যেটা আছে তার ভিতরে দুই কপি আছে, বুঝছেন? দুই কপি আবার হচ্ছে প্রতি প্যারেন্টস থেকে একটা কপি আসতে হবে। ঠিক আছে? এখানে ফুল বোন ডিজিজ হবে, এটা একটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার আর কি। আচ্ছা, এটাই বলা আছে আর কি নরমাল ব্লাড হিমোগ্লোবিন। আচ্ছা, এখন হিমোগ্লোবিনের জিনিসপত্র সম্পর্কে জানি। এই হিমোগ্লোবিনের পরিমাণ কত? মেলে এভারেজ যে হিমোগ্লোবিনের পরিমাণ আছে 15.8 গ্রাম পার 100 ml, গ্রাম পার ডিএল যেটা ডিসিলিটার বলতে পারি আমরা। ফিমেলে হচ্ছে আমাদের 13.7। তো এভারেজ বলছে 14.5। এগুলো আপনারা জানেন, তবে রেঞ্জে বলবো আমরা কিছুক্ষণের মধ্যে রেঞ্জ দেখতেছি। এই নর্মাল রেঞ্জ যেটা আছে, নর্মাল রেঞ্জটা আমরা কি বলবো? মেল। মেলে কি বলবো? 14 থেকে 18। একদম মুখস্থ করতে হবে। কি করতে হবে? মুখস্থ। কত মেলে? কত মেলে হচ্ছে 14 থেকে 18। আর ফিমেলে কত? ফিমেলে হচ্ছে 12 থেকে 15। ফিমেলে কত? ফিমেলে হচ্ছে 12 থেকে 15। এই হিমোগ্লোবিন জন্মের সময় যে হিমোগ্লোবিন গুলোর কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে, প্রায় অ্যারাউন্ড হচ্ছে 23 গ্রাম পার এমএল থাকে। এখন থার্ড মান্থে এই হিমোগ্লোবিন পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে। এই থার্ড মান্থের সময় যেটা আসে সেটা কমতে কমতে হচ্ছে নর্মালের চেয়ে কমে যায়, 10.5 গ্রাম পার এমএল হয়ে যায়। ঠিক আছে? এটা অন্যতম কারণ হচ্ছে আপনি একটা কথা বলছিলাম যে ওই হিমোগ্লোবিন এফ থাকে। ঠিক আছে? আর হচ্ছে যখন 3 মাস সময় হিমোগ্লোবিন এ আসে তখন হচ্ছে মেনলি আমাদের 10.5 এর মতো হয়ে যায়। ঠিক আছে? এবার ফার্স্ট ইয়ারের পর্যায়ে হচ্ছে যেটা হিমোগ্লোবিন এই রাইজ করে 12.5 হয়, তাহলে এট ফার্স্ট হচ্ছে অনেক বেশি থাকে, 3 মাস বা তার সময় এসে হচ্ছে কমে যায়, এরপর হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারে যে অ্যারাউন্ড নর্মালের কাছাকাছি যায়। এটা আপনাদেরকে জানতে হবে। এরপর হচ্ছে অক্সিজেন বাইন্ডিং ক্যাপাসিটি। দেখো 1 গ্রাম হিমোগ্লোবিন যেটা আছে যদি ফুললি স্যাচুরেটেড থাকে, মানে সর্বোচ্চ শক্তি দিয়ে অক্সিজেনকে যুক্ত রাখে, হ্যাঁ বা সব মানে যে পরিমাণ অক্সিজেন যুক্ত রাখার কথা সেই পরিমাণকে যুক্ত রাখে, তাইলে 1.34 ml অক্সিজেন রাখতে পারবে। কত ml? 1.34 ml অক্সিজেন রাখতে পারবে। তাহলে এই হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন যেটা আছে ইজ দ্য ডাইরেক্ট ইন্ডিকেটর অফ অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য ব্লাড। এই ব্লাডের অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি যেটা আছে, এই অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কিসের উপর নির্ভর করে? এই হচ্ছে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে। ঠিক আছে?
এই গ্রাম পার 100 ml, গ্রাম পার ডেসিলিটার আমি যেটা বলছি ডান। এরপর আসলে হচ্ছে ফাংশন অফ হিমোগ্লোবিন আসে। দেখেন ফাংশন হচ্ছে তিনটা মেন। একটা হচ্ছে এসেনশিয়াল ফর অক্সিজেন ট্রান্সপোর্ট, আমি তো বলছি অক্সিজেন ট্রান্সপোর্ট করে। এটা হচ্ছে লাং থেকে আমাদের অক্সিজেন যে এক্সচেঞ্জ হয়, তার ফলে হচ্ছে অক্সিজেন গুলো আসে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয় এবং পুরো বডিতে ছড়ায় পড়ে। এরপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টে হেল্প করে। আমাদের টিস্যু থেকে লাঙে কার্বন ডাইঅক্সাইড নিয়ে যেতে হচ্ছে হিমোগ্লোবিন কাজ করে। টিস্যু থেকে লাঙে কার্বন ডাইঅক্সাইড নিয়ে যেতে হচ্ছে আমাদের কে কাজ করে, হিমোগ্লোবিন কাজ করে। এরপর বলছে হচ্ছে এই যে পিএইচ গুলো আছে, হ্যাঁ, একটা বাফার হিসেবে কাজ করে। হিমোগ্লোবিন একটা বাফার হিসেবে কাজ করে এবং অ্যাসিড বেস মেনটেন করে, অ্যাসিড বেসের ব্যালেন্স মেনটেন করে। ঠিক আছে, গেল। এরপর আসেন হিমোগ্লোবিনকে কেন আরবিসির ভিতরে থাকতে হবে, হিমোগ্লোবিন বাইরে থাকলে কি সমস্যা, এটা একটু চিন্তা করি আমরা। ওকে, দেখো হিমোগ্লোবিন কিপ ইনসাইড দ্য ব্লাড সেল। কারণ কি, প্লাজমাতে ফ্রি অবস্থায় থাকে না, ইয়ে থাকে, এর কিছু কারণ আছে। কারণ হচ্ছে হিমোগ্লোবিন যদি প্লাজমাতে ডিজলভ থাকতো তাহলে হচ্ছে ব্লাডের ভিসকোসিটি অনেক বেড়ে যেত। কি হতো, ব্লাডের ভিসকোসিটি বা ঘনত্ব অনেক বেড়ে যেত। ঠিক আছে, এরপরে কথা হচ্ছে এটা হচ্ছে এরপর ব্লাডের ভিসকোসিটি বাড়তে, অসমোটিক প্রেসার বাড়তে অ্যারাউন্ড 100 মিলিমিটার মার্কারি। বুঝতেছো, যেটা হচ্ছে আমাদের, যার ফলে আমাদের যেই ওয়াটারের যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা পুরোপুরি ডিসরাপ্টেড হইতো। ঠিক আছে, আচ্ছা। 2 নাম্বার হচ্ছে ফ্রি হিমোগ্লোবিন যেটা থাকে কিডনি দিয়ে এক্সক্রিশন হইতো। হ্যাঁ, আর এরপর হচ্ছে কি হইতো, ওই রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম যায়। কিডনিতে যখন খুব বেশি পরিমাণ হিমোগ্লোবিন প্রোটিন চাইতে চাইতো, তখন ওইখানে আমাদের হিমোগ্লোবিন গুলা ওই রেনাল টিউবুলে যে ব্লক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। হ্যাঁ, আচ্ছা, মানে হিমোগ্লোবিন গুলা যখন খুব বেশি পরিমাণ হিমোগ্লোবিন যখন হচ্ছে আমাদের রেনাল সেল দিয়ে, মানে রেনাল ইয়াতে যাবে, তখন পেরিটিউবুলার ক্যাপিলারি থাকে, ওখানে হচ্ছে জমে যেতে পারে। হ্যাঁ, জমে যে হচ্ছে আমাদের অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস এই টাইপের সমস্যা হতে পারে। এটা না জানলে চলবে, সমস্যা নেই। তাহলে মূল কথা হচ্ছে ভিসকোসিটি বাড়ে যেত, অসমোটিক প্রেসার বাড়তো। ঠিক আছে, তার ফলে হচ্ছে ওয়াটার এক্সচেঞ্জের যে ব্যালেন্স আছে সেটা নষ্ট হয়ে যেত। আর হচ্ছে ফ্রি হিমোগ্লোবিন যেটা আছে কিডনি দিয়ে এক্সক্রিটেড হয়ে যেত আর কি, ওখানেও ঝামেলা আর কি। এই মোস্ট ইম্পর্টেন্ট ফাংশনাল প্রপার্টি অফ হিমোগ্লোবিন যেটা আছে সেটা হচ্ছে লুজলি এবং রিভার্সিবলি অক্সিজেনের সাথে বাইন্ড করে। লাঙে হচ্ছে হিমোগ্লোবিন বাইন্ড করে হচ্ছে অক্সিজেনের সাথে, আবার পেরিফেরাল টিস্যুতে কি করে, হিমোগ্লোবিন রিলিজ করে দেয়। আচ্ছা, এখানে রিভার্সিবল একটা ইয়ে আছে, আমি মনে করেন লাং, লাঙে কি হয়েছে, লাঙে হচ্ছে আমরা নিঃশ্বাস নিচ্ছি, তার ফলে হচ্ছে অক্সিজেন আসছে, লাঙে কি আসছে, অক্সিজেন আসছে। এই অক্সিজেনটা লাং থেকে যুক্ত হবে, লাং থেকে হচ্ছে ব্লাডে যুক্ত হলো। ঠিক আছে, ব্লাডে যুক্ত হলো, ব্লাডের সাথে অক্সিজেন আছে। ঠিক আছে, বা হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন আছে। এরপর এই জিনিসটা কোথায় চলে যাবে, এটা চলে যাবে হচ্ছে আমাদের পেরিফেরাল টিস্যুতে। কই চলে যাবে, কই যাবে, পেরিফেরাল টিস্যুতে যাবে। এই যে পেরিফেরাল টিস্যুতে যাবে, পেরিফেরাল টিস্যুতে যাওয়ার সময় কি হবে, যাওয়ার পর সেই অক্সিজেনটা আস্তে করে ছেড়ে দিবে। ঠিক আছে, অক্সিজেনটা আস্তে করে ছেড়ে দিবে। এই হচ্ছে বিষয়, এটা আপনারা বুঝেন সবাই, সমস্যা নাই। এটা আমি আগে বুঝেছি, যেটা হচ্ছে এই বন্ডটা হচ্ছে এক্সট্রিমলি লুজ এবং হচ্ছে রিভার্সিবল হয়। এটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেশন বন্ড। হ্যাঁ, আয়নে একটা মানে দুইটার সাথে কিন্তু যুক্ত থাকে না, আমি আগে বলছিলাম একটা ফাঁকা থাকে আর কি, 6 নাম্বার যেটা সেটার সাথে যুক্ত হয়। আচ্ছা, অক্সিজেন ট্রান্সপোর্ট যেটা আছে এটা মলিকুলার অক্সিজেন, হ্যাঁ, হিসাবে হতে হয়, আয়নিক হিসাবে না, এটা আপনারা জানেন। এই মলিকুলার ফর্মে হচ্ছে রিলিজ করে। এই বাইন্ডিং রিলিজ হচ্ছে খুব ইম্পর্টেন্ট ট্রান্সপোর্ট অক্সিজেন, মানে অক্সিজেনের ট্রান্সপোর্টের জন্য এবং হোমিওস্ট্যাসিসের জন্য। এটা কোনো ইম্পর্টেন্ট কথা না, আপনারা পড়লেই বুঝবেন, আমি তো আগে স্লাইড দিয়েছিলাম। এরপর হচ্ছে মেথমোগ্লোবিন ফর্মেশন, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কি খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। এটা হচ্ছে কি মেথমোগ্লোবিন ফর্মেশন। যখন আমি বলছি অক্সিডেন, হিমোগ্লোবিন যদি অক্সিডাইজড হয় তাহলে হচ্ছে কি তৈরি হবে, Fe2+ থেকে হচ্ছে Fe3+ তৈরি হবে, তাই না, Fe3+। এই Fe3+ যেটা আছে, Fe3+ তৈরি হলে এই 6 নাম্বার যে বন্ডটা আছে সেটা হচ্ছে OH গ্রুপের সাথে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, OH গ্রুপের সাথে যুক্ত, তখন একে বলা হচ্ছে মেথামোগ্লোবিন। এখানে বলে কি মেথামোগ্লোবিন। যখন এই মেথামোগ্লোবিনে পরিণত হয় তখন কিন্তু সে আর কোনো অক্সিজেন ক্যারি করতে পারে না, তখন সে কোনো অক্সিজেন ক্যারি করতে পারে না। তার ফলে যে সমস্যাটা হয়, অক্সিজেন ক্যারি না করতে পারলে হচ্ছে কি হয়, আমাদের বডিতে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং হচ্ছে হাইপোক্সিয়া দেখা দেয়। এই হচ্ছে কথা। তাহলে কিছু অ্যাব্রিভিয়েশন আছে, আমি একটু দেখি। রিডিউসড হিমোগ্লোবিনকে এইচবি বলা হয়, আর অক্সি হিমোগ্লোবিনকে হচ্ছে HbO2 বলা হয়, আর মেথামোগ্লোবিনকে হচ্ছে HbOH বলা হয়। আমি বলছিলাম OH থাকবে আর কি 6 নাম্বার যে এটা আছে সেখানে।
আচ্ছা এটা তো বুঝবেন, এটা সমস্যা নাই। এরপর যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আয়রন মেটাবলিজম। আচ্ছা এটা হচ্ছে গাইটনে আছে দেখে আমি আপনাদেরকে পড়াচ্ছি, পরীক্ষার জন্য এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুবই কম ইম্পর্টেন্ট, সর্বোচ্চ একটু জিজ্ঞেস করতে পারে। টোটাল অ্যামাউন্ট অফ আয়রন যেটা বডিতে আছে সেটা হচ্ছে 60 থেকে 5 গ্রাম। এর 65% থাকে হচ্ছে হিমোগ্লোবিন হিসাবে, 4% থাকে হচ্ছে মায়োগ্লোবিন হিসাবে, ঠিক আছে। 1% থাকে হচ্ছে হিম এনজাইম যেমন হচ্ছে সাইটোক্রোম, সাইটোক্রোম অক্সিডেস, পারঅক্সিডেস, ক্যাটালিস হিসাবে, ঠিক আছে। 1% তাহলে কি হিসেবে থাকলো, হিম এনজাইম হিসেবে থাকলো। 4% থাকে মায়োগ্লোবিন, 65% থাকে হচ্ছে হিমোগ্লোবিন হিসেবে। 0.1% থাকে হচ্ছে প্লাজমাতে, হ্যাঁ, ট্রান্সফারিনের সাথে বাইন্ড হয়ে অবস্থায় থাকে। আর হচ্ছে 15 থেকে 20% যেটা থাকে সেটা থাকে হচ্ছে রেটিকুলার এন্ডোথেলিয়াল সেল, এটা হচ্ছে লিভার প্যারেনকাইমাল সেলে, হ্যাঁ। এটা মেইনলি হচ্ছে কোন ফর্মে থাকে, এটা হচ্ছে ফেরিটিন নামক ফর্মে থাকে। আচ্ছা এখন আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করি। আয়রন মেটাবলিজম আমরা পড়তেছি, ঠিক আছে। এখন আয়রন মেটাবলিজম যেটা আছে, আয়রন মেটাবলিজমে এত কিছু জানতে হবে না, আমাদেরকে জানতে হবে যে টোটাল আয়রনের পরিমাণ যেটা আছে 60 থেকে 5 গ্রাম। এর ভিতরে ম্যাক্সিমামে থাকে হচ্ছে হিমোগ্লোবিন, এছাড়া হচ্ছে মায়োগ্লোবিন, হিমের কিছু এনজাইম যেমন হচ্ছে সাইটোক্রোম অক্সিডেস, সাইটোক্রোম পারঅক্সিডেস, হ্যাঁ, এরপর হচ্ছে কেটালেস, এই এনজাইমগুলো হিসেবে থাকে। এখন প্লাজমাতে আমাদের যে প্লাজমাতে খুবই অল্প পরিমাণে আয়রন থাকে, প্লাজমাতে কি থাকে, খুব অল্প পরিমাণে আয়রন থাকে। এই যে প্লাজমাতে অল্প পরিমাণে আয়রন থাকে, এটা একটা জিনিসের সাথে যুক্ত থাকে, তার নাম হচ্ছে ট্রান্সফেরিন। ট্রান্সফেরিনকে বলা হচ্ছে ট্রান্সপোর্ট মলিকুল। আয়রনের ট্রান্সপোর্ট মলিকুল কে, ট্রান্সফেরিন। আয়রনের ট্রান্সপোর্ট মলিকুল হচ্ছে কে, ট্রান্সফেরিন, ওকে। আচ্ছা আর যেটা হচ্ছে আয়রন যে জমা থাকে স্টোরেজ ফর্ম, স্টোরেজ ফর্মের নাম হচ্ছে ফেরিটিন। স্টোরেজ ফর্মের নাম কি, ফেরিটিন। একটু জানলেই চলবে। এরপর আমার সামনে আগে সামনে দেখো একটু, এটা তো ছবি দিছি। আচ্ছা যেটা হয় আয়রন যেটা অ্যাবজর্পশন হয় সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন হয়। কোথায়, স্মল ইন্টেস্টাইনে আয়রন অ্যাবজর্ব হলো, মনে করো স্মল ইন্টেস্টাইনে আয়রন অ্যাবজর্ব হয়েছে। আয়রন অ্যাবজর্ব হওয়ার পর আয়রন যেটা আছে সেটা হচ্ছে প্লাজমাতে প্রবেশ করবে। কি করে প্রবেশ করবে, প্লাজমাতে প্রবেশ করবে। প্লাজমাতে প্রবেশ করে একটা জিনিস আছে যার নাম হচ্ছে অ্যাপোট্রান্সফেরিন। এই অ্যাপোট্রান্সফেরিনের সাথে আয়রন যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে ট্রান্সফেরিন। এই যে ট্রান্সফেরিন তৈরি হইলো, এই অবস্থাতে সে ব্লাডে চলাচল করবে, এই অবস্থায় সে ব্লাডে ঘোরাফেরা বা চলাচল করবে। এই ট্রান্সফেরিন যেটা আছে এই আয়রনকে হচ্ছে প্লাজমাতে ট্রান্সপোর্ট করে এবং হচ্ছে আয়রনটাকে খুব লুজলি ধরে রাখে, যাতে হচ্ছে ভেরিয়াস টিস্যু যায় সে ছাড়িয়ে দিতে পারে। যদি এক্সেস আয়রন থাকে ব্লাডে তাহলে হচ্ছে মেইনলি লিভার হেপাটোসাইটে ইয়ে হয়, আর একটা কিছু রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমে জমা হয়। তাহলে যে জিনিসটা বুঝলাম, মনে করেন আমরা আয়রন খাইছি, আয়রন জাতীয় যে খাবার আছে, সাপোজ কলার কথা বলেন, আপনার কাঁচা কলার কথা জানেন, হ্যাঁ, বা শিং মাছ, এগুলি যে খাবারগুলো আছে বা অন্য সব খাবারই আয়রন আছে। আসলে অনেক এলাকার পানিতে অত্যন্ত বেশি পরিমাণ আয়রন আছে। এই যে আয়রন খাইছি, এই আয়রনটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনে গেছে, স্মল ইন্টেস্টাইন থেকে ব্লাডে আসছে। ব্লাডে আসার পরে ব্লাডে একটা জিনিস আছে যার নাম হচ্ছে অ্যাপোট্রান্সফেরিন। এই অ্যাপোট্রান্সফেরিনের সাথে এই আয়রনটা যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে ট্রান্সফেরিন। এই ট্রান্সফেরিন অবস্থাতে সে ব্লাডের ভিতর চারদিকে ঘুরে বেড়াবে এবং টিস্যুতে যে কি করবে, এই অ্যাপোট্রান্সফেরিনটা চলে আসবে, শুধু আয়রনটাকে দিয়ে আসবে, ওকে। আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে ওই যে সেলে যায় দিয়ে দিল, সেই পর্যন্ত আমরা পড়ছি তাই না। এখন সেলের ভিতর একটা জিনিস আছে ওই অ্যাপোট্রান্সফেরিনের মতো, যার নাম হচ্ছে অ্যাপোফেরিটিন। যার নাম কি, যার নাম হচ্ছে অ্যাপোফেরিটিন। নামটা জানেন, নামটা জানতে হবে, নামটা হচ্ছে কি আমাদের অ্যাপোফেরিটিন। এই যে অ্যাপোফেরিটিন আছে, এই অ্যাপোফেরিটিনটা তৈরি করবে হচ্ছে ফেরিটিন, হ্যাঁ। অ্যাপোফেরিটিনের সাথে ওইটা সেলের ভিতর যা তৈরি করবে হচ্ছে ফেরিটিন। এই ফেরিটিন যেটা আছে, এই ফেরিটিন হিসেবে হচ্ছে আমাদের স্টোরেজ অবস্থায় আয়রন বিভিন্ন সেলের ভিতর থাকবে, ঠিক আছে। আচ্ছা এখন একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, একটু আমি বোঝানোর চেষ্টা করি। মনে করো আমাদের যে সেলগুলো আছে এটাতে অ্যাপোফেরিটিনের পরিমাণ নির্দিষ্ট, এটাতে আমাদের কিসের পরিমাণ নির্দিষ্ট, অ্যাপোফেরিটিনের পরিমাণ নির্দিষ্ট। মনে করো তোমার বডি খুব বেশি পরিমাণে আয়রন খাইছো তুমি, বা হচ্ছে খুব বেশি পরিমাণে আয়রন অ্যাবজর্ব করছে। যে আয়রনটা অ্যাবজর্ব করছে, অ্যাবজর্ব করার ফলে কি হবে, সে প্রথমে চেষ্টা করবে সেলের মধ্যে দিয়ে অ্যাপোফেরিটিন তৈরি করে, অ্যাপোফেরিটিনের সাথে যুক্ত করে ফেরিটিন তৈরি করে রাখার জন্য। কিন্তু এক সময়তে অ্যাপোফেরিটিনের পরিমাণ শেষ হয়ে যাবে। যখন অ্যাপোফেরিটিনের পরিমাণ শেষ হয়ে গেছে কিন্তু আরো বেশি বেশি আয়রন বডিতে আসতেছে, আরো বেশি বেশি আয়রন বডিতে আসতেছে, তখন যে ঘটনাটা ঘটবে তখন হচ্ছে কি হবে, এটা হেমোসিডারিন হিসাবে জমা থাকবে, ঠিক আছে। হেমোসিডারিন, দেখো কি বলছি, যখন বডি আয়রন হচ্ছে অনেক বেশি হবে এবং ফেরিটিন ক্যাপাসিটি এক্সিডেড হবে, তার মানে অ্যাপোফেরিটিন শেষ হয়ে গেছে, তখন আয়রন একটা ইনসলিউবল ফর্মে আসবে, যেটাকে হচ্ছে আমরা বলি হোমোসিডারিন, ঠিক আছে। হোমোসিডারিন হচ্ছে একটা লার্জ ক্লাস্টার হিসাবে দেখা যায় মাইক্রোস্কোপিক নিচে যদি দেখো। আর যেই ফেরিটিন পার্টিকেল যেটা আছে সেটা হচ্ছে টিনি এবং হচ্ছে ডিসপার্সড হয়ে থাকে ভিজিবল অনলি অন ইলেকট্রন মাইক্রোস্কোপ। আচ্ছা এটা হচ্ছে আমাদের তাহলে কি হলো,
যে আয়রন স্টোরেজ ফর্ম দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আমাদের ফেরিটিন, আর এটা হতে পারে হোমোসিডারিন। ফেরিটিন কখন? নর্মাল অবস্থায় ফেরিটিন। নর্মাল অবস্থায় কি হবে? নর্মাল অবস্থায় যখনই আমাদের যে অ্যাপোট্রান্সফেরিনের সাথে আয়রন যুক্ত হয়ে ট্রান্সফেরিন তৈরি করে ব্লাডে ঘুরে বেড়াচ্ছে, সে ব্লাড গেছে কোনো একটা পেরিফেরাল টিস্যু, মনে করো একটা লিভার টিস্যুতে গেছে। এই যে লিভার টিস্যুতে গেল, সে যাওয়ার পর কি করবে? ওই অ্যাপোট্রান্সফেরিনটা চলে যাবে, আর যে আয়রনটা আছে সেটা প্রবেশ করবে সেলে। সেলে প্রবেশ করার পরে কি করবে? সেলের একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে অ্যাপোফেরিটিন। সেলের জিনিসটার নাম কি? অ্যাপোফেরিটিন। এই যে অ্যাপোফেরিটিনটা আছে, এই অ্যাপোফেরিটিন কি করবে? আমাদের খুব সুন্দর করে ওই আয়রনটাকে নিয়ে হচ্ছে সেলের ভিতরে রাখবে। কি হিসেবে রাখবে? ফেরিটিন হিসেবে রাখবে। এখন মনে করো তুমি আয়রন দিতেই যাচ্ছ। এখন দিতে দিতে এমন একটা অবস্থা হইলো যে অ্যাপোফেরিটিন শেষ, অ্যাপোফেরিটিন আর নাই। যখন অ্যাপোফেরিটিন নাই, তখন হচ্ছে এই হোমোসিডারিন নামে একটা জিনিস আছে যেটা হচ্ছে ইনসলিউবল ফর্ম, এইভাবে আয়রনটা স্টোর হবে সেলে। এখন কথা হচ্ছে এই হোমোসিডারিন আর ফেরিটিনের মধ্যে পার্থক্য কেমনে করবা? এখন মাইক্রোস্কোপ যেটা আছে, নর্মাল মাইক্রোস্কোপে তুমি হোমোসিডারিন দেখতে পারবা, হ্যাঁ, লার্জ ক্লাস্টার আকারে হোমোসিডারিন দেখা যায়। কিন্তু এই ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্য ছাড়া এই ফেরিটিন দেখা যায় না। হ্যাঁ, নর্মাল ইয়েতে ফেরিটিন তুমি দেখতে পাবা না মাইক্রোস্কোপে। এই যে এবার বলছে হচ্ছে, মনে করো এই তো সেলেজে আয়রনটা স্টোর হয়ে থাকলো, সেলেজে আয়রনটা স্টোর হয়ে আছে। এখন দেখো, এই প্লাজমা আয়রন লেভেল ফলস, যদি প্লাজমা আয়রন লেভেলটা কমে যায়, তখন কি হবে? এই যে সেলের ভিতর ফেরিটিন ছিল, এই ফেরিটিনের যে স্টোর ছিল, কি ছিল? এই ফেরিটিনের স্টোর ছিল। এই স্টোর থেকে হচ্ছে এটা মোবিলাইজ হবে বা বের হবে। এরপর এই ফেরিটিনটা কি হবে? ওই ফেরিটিনটা অ্যাপোফেরিটিন চলে যাবে এবং হচ্ছে আয়রনটা আমাদের ব্লাডে চলে আসবে। যখনই ব্লাডে আসবে, ব্লাডে অ্যাপো ট্রান্সফেরিনের সাথে যুক্ত ট্রান্সফেরিন হিসেবে কি হবে? ক্যারিড হবে, হ্যাঁ, যেখানে প্রয়োজন। যদি বোন মেরোতে প্রয়োজন হয়, হ্যাঁ, তাহলে সেখানে যাবে। এখানে ট্রান্সফেরিনে কিছু ইউনিক ফিচার আছে। দেখেন, ট্রান্সফেরিন যেটা আছে, ইরেথ্রোব্লাস্ট, হ্যাঁ, এটা মেমব্রেনের সাথে খুব স্ট্রংলি বাইন্ড করে। কি করে? ইরেথ্রোব্লাস্টের মেমব্রেনের সাথে খুব স্ট্রংলি বাইন্ড করে। হ্যাঁ, বাইন্ড করে হচ্ছে ইরেথ্রোব্লাস্টের মেমব্রেনে হচ্ছে স্পেসিফিক রিসেপ্টর আছে, তার সাথে খুব স্ট্রংলি বাইন্ড করে হচ্ছে বোন মেরোতে যায়। ট্রান্সফেরিন যেটা আছে সেটা হচ্ছে ইরেথ্রোব্লাস্টে কিভাবে প্রবেশ করে? এন্ডোসাইটোসিসের মাধ্যমে প্রবেশ করে। আর যেটা আছে সাইট অফ হেমসিনথেসিসে ডাইরেক্ট হচ্ছে রিলিজ করে। এখানে বলছি, যদি ট্রান্সফেরিন ডিক্রিজ হয়, হ্যাঁ, দেখেন, যদি ট্রান্সফেরিনের পরিমাণ ডিফিসিয়েন্ট থাকে, তাহলে হচ্ছে ইরেথ্রোব্লাস্টে কিন্তু আমাদের আয়রন ডেভেলপ হইতে পারবে না। সেই ক্ষেত্রে হচ্ছে সিভিয়ার হাইপোক্রোমিক অ্যানিমিয়া দেখা দিবে। ঠিক আছে? আচ্ছা, কি বলছি আবার একটু বলি। কঠিন কথাবার্তা বলতেছে মনে হয় আজকে বেশি। মনে করো কোনো কারণে তোমার বডিতে আয়রনের পরিমাণ কমে গেল, বডিতে মানে হচ্ছে ব্লাডে আয়রনের পরিমাণ কমে গেল। তখন যদি ব্লাডে আয়রনের পরিমাণ কমে যায়, তখন সেল চেষ্টা করবে যে আমার কাছে আয়রন আছে, এটাকে বের করে দিই। ও আয়রন যখন বের করে দিবে, তখন সেটা ব্লাডে আসবে। ব্লাডে আসে কার সাথে যুক্ত হবে? ট্রান্সফেরিন, ওই অ্যাপোট্রান্সফেরিনের সাথে যুক্ত হবে। যুক্ত হয়ে কি তৈরি করবে? ট্রান্সফেরিন। ট্রান্সফেরিন তৈরি করে হচ্ছে পুরো এলাকা ঘুরে বেড়াবে। এখন কথা আছে, এই যে ট্রান্সফেরিন হইলো, এই ট্রান্সফেরিনটা ব্লাডে আছে। ব্লাডে থাকার ফলে এই ট্রান্সফেরিনটা কই যাবে? বোন মেরোতে। বোন মেরোতে যে বোন মেরোর যে ইরেথ্রোব্লাস্ট, মানে আরবিসি তৈরির যে আগের ধাপ, হ্যাঁ, সেই ইরেথ্রোব্লাস্ট, এই ইরেথ্রোব্লাস্টের মেমব্রেনে একটা স্পেসিফিক রিসেপ্টর থাকে, তার সাথে হচ্ছে স্ট্রংলি বাইন্ড করবে ট্রান্সফেরিন, এবং হচ্ছে ওই ইরেথ্রোব্লাস্টের মধ্যে এন্ডোসাইটোসিস প্রক্রিয়া হচ্ছে ট্রান্সফেরিন গুলো পরবর্তীতে ঢুকে যাবে এবং হচ্ছে আরবিসি প্রোডাকশন হবে। আশা করি বুঝাইতে পারছি। দেখো তো কেউ লাইনে আসো, অ্যাক্টিভ আছো কেউ? দাও সাউন্ড শোনা যায় কিনা একটু চেক করি। হ্যালো, হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে কি? হ্যালো, ঠিক আছে। আচ্ছা, আয়রনের ডেইলি লসের কথা বলা আছে। দেখো, এবারে অ্যাডাল্ট মেনে হচ্ছে প্রায় 0.6, হ্যাঁ, মিলিগ্রাম হচ্ছে নর্মালি ফেসেসের মাধ্যমে, স্টুলের মাধ্যমে যায়। ব্লিডিং যদি হয় তাহলে হচ্ছে লস বেশি হয়। যেমন ওমেনে হচ্ছে মেনস্ট্রুয়েশন হয়, ঠিক আছে, ওমেনে মেনস্ট্রুয়েশনে লস হচ্ছে বেশি হয়। অ্যারাউন্ড মেলের ডাবল লস কিন্তু ফিমেল হয়। দেখেন,
ডাবল এর চেয়ে বেশি, 0.6 কই আর হচ্ছে 1.2 এর চেয়ে বেশি, 1.3। ওকে, আচ্ছা। আচ্ছা, ওই যে আয়ন অ্যাবজর্পশনের কথা আমি একটু বলছিলাম, সেটা একটু আবার এখানে ডিটেলস আলোচনা করছে আর কি। দেখো, যেটা বলছে হচ্ছে আয়রন অ্যাবজর্ব হয় হচ্ছে অল পার্ট অফ দি স্মল ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হয়, সাইড বলছে। 2 নাম্বার বলছে হচ্ছে লিভার থেকে সিক্রেট, এই অ্যাপোট্রান্সফেরিন যেটা বলছিলাম বাল্লার্ডে আছে, এটা কোথা থেকে সিক্রেট, লিভার থেকে আসে হচ্ছে অ্যাপোট্রান্সফেরিন। এই অ্যাপোট্রান্সফেরিন কোথায় আসে, ডিউডেনামে আসে, ঠিক আছে। এই অ্যাপোট্রান্সফেরিন যেটা আছে সেটা হচ্ছে ফ্রি আয়রনের সাথে বাইন্ড করে, হ্যাঁ। ফ্রি আয়রন যেটা আছে মেইনলি হচ্ছে ডায়েটারি সোর্স থেকে আসে, যেমন হচ্ছে হিমোগ্লোবিন, হ্যাঁ। ফ্রম ডায়েটারি যে হিমোগ্লোবিন আছে বা ডায়েটারি মায়োগ্লোবিন আছে সেগুলি থেকে হচ্ছে এই ফ্রি হিমোগ্লোবিনটা আসে। এরপরে ফ্রি আয়রন আর অ্যাপোট্রান্সফেরিন যুক্ত হয়ে যদি করে হচ্ছে ট্রান্সফেরিন, ঠিক আছে। ওই ট্রান্সফেরিন যেটা বলছি, ট্রান্সফেরিন হচ্ছে একটা ইন্টেস্টাইনাল এপিথেলিয়াল সেলের সাথে স্পেসিফিক সেলের সাথে বাইন্ড করে, এই পিনোসাইটোসিস প্রক্রিয়া হচ্ছে সে সেলের মাঝখানে অ্যাবজর্ব হয়। এরপর হচ্ছে ওই ট্রান্সফেরিন হচ্ছে ব্লাড হিসেবে ব্লাডের ভিতরে থাকে আর কি। এই কথাই আর কি, সেম কথাই, নতুন কোনো কথা নেই। এইটা বডির যে কন্ট্রোল আছে, কন্ট্রোলটা মেনলি অ্যাবজর্পশন রেটের উপর ভিত্তি করে হয়। যদি আয়রন স্টেট পুরোপুরি ফুল হয়ে থাকে, হ্যাঁ, যদি অল অ্যাপোফেরিটিন হচ্ছে স্যাচুরেটেড থাকে, তাহলে আয়রন অ্যাবজর্পশন কমে, আমি আগেই বলছি। যখন দেখা যায় আয়রন স্টেট লো থাকে, তখন হচ্ছে অ্যাবজর্পশন 5 টাইমস হয়, নর্মাল রেটে যে অ্যাবজর্পশন হয় তার চেয়ে 5 গুণ বাইরে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমরা এই পর্যন্ত বলবো। নর্মাল আরবিসি সম্পর্কে একটু জানি এখন আমরা। তো আরবিসি কে আমরা জানি নন নিউক্লিয়েটেড বাইকনকেভ শেপ, এটাও আমরা জানি। এরপর হচ্ছে এটা হাইলি ইলাস্টিক থাকে, খুব রিমার্কেবল ডিফরমেশনের মাধ্যমে যাইতে পারে, বিশেষ করে ন্যারো ক্যাপিলারিতে। আমরা ডায়াবেটিস প্রক্রিয়া যেটা পড়ছিলাম, এর চেয়ে আরেকটা ডায়াবেটিস নর্মালি ডাব্লিউবিসি হয়। তো এই আরবিসিও কিন্তু হচ্ছে খুব ন্যারো ক্যাপিলারির মধ্য দিয়ে পাস করতে পারে আর কি, এটা একটা ইম্পর্টেন্ট কথা। এরপর হচ্ছে কি, এটা যে মেমব্রেনটা আছে, মেমব্রেনটা হচ্ছে পারমেবল থাকে মেনলি 3টা জিনিস, আর অনেক কিছু আছে, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইডের উপরে। ইনসাইড দ্য সেল সোডিয়াম এবং ক্লোরাইডের পরিমাণ হচ্ছে কম থাকে, কিন্তু পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে। এটা আমি অনেক ক্লাসে আলোচনা করছি, হ্যাঁ, ইলেকট্রোলাইট ক্লাস আলোচনা হয়েছে। প্লাজমাতে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম হাই থাকে, কিন্তু পটাশিয়াম কম থাকে আর কি। কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলছি, গ্লাইকোলাইসিসের জন্য যে এনার্জি আছে, হ্যাঁ, এই আরবিসি হচ্ছে এনার্জি ইউজ করে হচ্ছে গ্লাইকোলাইসিসে। এখানে হচ্ছে সোডিয়াম সেল থেকে বাইরে প্লাজমাতে দেয়, আর পটাশিয়াম হচ্ছে প্লাজমা থেকে নিয়ে আসে আর কি, ঠিক আছে। যে ঘটনাটা ঘটে যে যখন এই মেটাবলিজমটা স্টপ হয়ে যায়, হ্যাঁ, অনেক ঠান্ডা অনেক দিন ব্লাড রাখছে, মনে করেন 3-4 মাস একটা ব্লাড রাখা হয়েছে, সেই ব্লাডে হচ্ছে কি জিনিসটা হতে পারে, এই আয়রনের মুভমেন্ট যেটা আছে সেটা প্যাসিভলি হয়ে যেতে পারে আর কি, হ্যাঁ, এটা একটা ফ্যাক্ট আর কি। এই জন্য হচ্ছে আয়রনের যেই মাত্রা আছে, আয়রনের পরিমাণ, সেটা ইয়ের জন্য হচ্ছে ব্লাডগুলো আমরা ইউজ করি না আর কি, হ্যাঁ। আচ্ছা, ডায়ামিটার, ডায়ামিটার তো আমরা জানেন, এভারেজ ডায়ামিটার কত, 7.3 মাইক্রন, 5.8 থেকে 8.4। পার্নিশিয়াস অ্যানিমিয়াতে বড় হয়, আমি ম্যাক্রোসাইট বলছি, অ্যারাউন্ড 8 মাইক্রোমিটার হয়ে থাকে। আর এটা থেকে 4 থেকে 12 কথা বলা আছে। আচ্ছা, এরপর হচ্ছে জিওগ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, হ্যাঁ, এই সাইজ ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এক জায়গায় এক রকমের আর কি হয়ে থাকে, এই হচ্ছে একটা ফ্যাক্ট। অ্যাসিডোসিসের উপরে কিছু ইয়ে আছে, যদি এইচ প্লাস কনসেন্ট্রেশন অনেক বেশি পরিমাণ ব্লাডে বাইরে যায়, তাহলে হচ্ছে আরবিসি সাইজটা স্লাইটলি ইনক্রিজ করে, ঠিক আছে। এইচ প্লাসের কনসেন্ট্রেশন যদি অনেক বাইরে যায়, তাহলে হচ্ছে কি হবে, আরবিসিটা খুব স্লাইটলি হচ্ছে বেড়ে যাবে। নর্মাল ব্লাড কাউন্টে আসেন, সেটা আপনারা জানেন, মেলে হচ্ছে 5.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার, 4.8 হচ্ছে ফিমেলে, এটাও আপনারা সবাই জানেন, আসলে এই জিনিস পড়ে লাভ নাই। যে ঘটনাটা ঘটছে টেকনিক্যাল কনসিডারেশন সম্পর্কে আলোচনা করছে, এইটা বাদ দাও। যখন 4.5 মিলিয়ন ইন মেল অ্যান্ড 4 মিলিয়নের কম থাকবে ফিমেলে, তখন হচ্ছে আমাদের প্যাথোলজি আছে কিনা, মানে ব্লাডে কোনো সমস্যা হচ্ছে কিনা, অ্যানিমিয়া আছে কিনা, সেই ব্যাপারে একটু চিন্তা করতে হবে। কত, মেলে হচ্ছে 4.5, ফিমেল হচ্ছে 4। আচ্ছা, এক্সারসাইজ যেটা আছে, খুব বেশি এক্সারসাইজ করলে আরবিসি কাউন্ট হচ্ছে বাইরে যায়, হ্যাঁ। আচ্ছা, নিউবর্নের যেটা আছে, নিউবর্নে হচ্ছে কাউন্ট অনেক বেশি থাকে, 6 থেকে 7 মিলিয়ন থাকে, 200 উইকের পর আস্তে আস্তে হচ্ছে কমে যায় আর কি, নর্মাল ভ্যালুর দিকে চলে আসবে আর কি, হ্যাঁ। রেড ব্লাড সেল, রেড ব্লাড সেলের ফাংশন নিয়ে আমরা একটু আলাপ করবো, হ্যাঁ, ওকে। দেখো,
রেড ব্লাড সেল যেটা আছে এটাকে ইরিথ্রোসাইট বলা হয়। এটার মেন কাজ হচ্ছে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্ট করে আর কি। আচ্ছা, হিমোগ্লোবিন যেটা আছে কেন সেলের মাঝখানে থাকে এটা আমি আগে একবার পড়েছি, আবার একটু দেখাই দিচ্ছি। এটা যদি প্লাজমাতে ফ্রি অবস্থায় থাকে না, হ্যাঁ, এই কিছু কিছু নিয়মে, আচ্ছা এটা ইম্পর্টেন্ট কথা, আমাদের হিউম্যান বডিতে কিন্তু হচ্ছে এটা ফিলে মাঝখানে থাকে, কিন্তু কিছু কিছু, হ্যাঁ, যেমন হচ্ছে ইনভার্টিব্রেট যেগুলি আছে সেগুলিতে, হ্যাঁ, মানে অমেরুদণ্ডী প্রাণী যেগুলি আছে সেটা হচ্ছে প্লাজমাতে ফ্রি অবস্থায় থাকতে পারে আর কি। হিউম্যানে হচ্ছে যদি প্লাজমাতে ফ্রি অবস্থায় থাকতো তাহলে ওই যে আমি বলছিলাম ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যেত হচ্ছে 100 মিলিমিটার মার্কারি, তারপরে 3% হচ্ছে লিক হয়ে যেত ক্যাপিলারি মেমব্রেন দিয়ে, কই যেত টিস্যু স্পেসে যেত, আর গ্লোমেরুলার মেমব্রেন যেত যে কিডনি ফেলিওর করতে, আমি বলছিলাম গ্লোমেরুলার মেমব্রেনে যায় ওখানে জমে যেত, পুরো জমে যায় হচ্ছে কিডনি ফেলিওর হয়ে যেত আর কি। হ্যাঁ, এই জন্য হচ্ছে একদম সেলের মাঝখানে থাকতে হবে। টিচার কোশ্চেন করতে পারে কেন আরবিসি ভিতরে থাকতে হবে, অন্য বাইরে তো বাইরে আছে, তুমি দুইটা অ্যান্সার দিবা। এক নম্বর হচ্ছে ওই যে ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার অনেক বেশি পরিমাণ বাইরে যাবে, এটা একটা ফ্যাক্ট। ব্লাডে ভিসকোসিটি বাইরে যাবে, এটা একটা ফ্যাক্ট। হ্যাঁ, তার ফলে হচ্ছে কি হবে, এই 3% লিক হয়ে চলে যাবে হচ্ছে টিস্যু স্পেস, আর কিছু চলে যাবে গ্লোমেরুলার মেমব্রেনে, মানে কিডনিতে। তো কিডনিতে যাবে না, ব্লক করে ফেলবে আর কি, একদম রেনাল ফেলিওর হয়ে যাবে। আর কি করবে, ক্যাপিলারি মেমব্রেন যেটা আছে সেখানে যা হচ্ছে টিস্যু স্পেসে জমা হবে আর কি। আদার ফাংশনের মধ্যে একটা আছে কার্বনিক এনহাইড্রেস, একটা এনজাইম থাকে যার মধ্যে কার্বনিক এনহাইড্রেস। এই কার্বনিক এনহাইড্রেস এনজাইম যেটা আছে সেইটা মেইনলি আমাদের অ্যাসিড বেস ব্যালেন্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর কি। এটাই হচ্ছে এই অ্যাসিড বেস বাফারিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই তো, আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত শেষ করি। আগামী ক্লাসে হচ্ছে আমাদের ক্লিনিক্যাল পার্টটুকু, হ্যাঁ, ব্লাড স্ট্যান্ডার্ড, অ্যানিমিয়া, এগুলি পড়াই দেবো ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।